মেডিসিন ইরিমের উনি কর্ণধার, ওনাকে অনুরোধ করছি দেবাশিসদা আপনি যদি একটু আসুন। জনস্বাস্থ্য আন্দোলনের একজন প্রতিকৃত উনি। আচ্ছা, আমরা দেবাশিসদাকে একটু বরণ করে নিই, একে একে সময়টা ইয়ে হয়ে গেছে, অল্প হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে ফেলি। আমরা খুবই আনন্দিত আপনারা আপনাদের সময় দিয়েছেন, আমাদের যারা এসেছেন কৃষক ভাই, কৃষক বোন এবং আরো যারা অনেক গ্রাহকও আছেন। এরপর আমরা অনুরোধ করব ডক্টর প্রশান্ত বিশ্বাস, উনি প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি এন্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যাদবপুর ইউনিভার্সিটি, এবং একটা দূরদর্শন ইত্যাদিতে খুব কমন একজন ব্যক্তি, বারে বারেই দেখি, এবং ভেজালের বিরুদ্ধে ওনার আন্দোলন, ওনার ডেডিকেশন, কমিটমেন্ট আমরা সবাই জানি। তো উনিও আমাদের সঙ্গে রাজি হয়েছেন আজকে এই অনুষ্ঠানে থাকতে এবং আমাদের সমৃদ্ধ করবে। ওনাকেও আমরা বরণ করে নেব। ডক্টর প্রশান্ত বিশ্বাস, যাদবপুর ইউনিভার্সিটি, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি ডিপার্টমেন্টে। এরপর আমরা ডাকবো আমাদেরই সুস্থায়ী কৃষি পরিবারেরই একজন অত্যন্ত কর্ণধার এবং টোনা যে বায়োডাইভার্স ফার্মিং তারও কর্ণধার, শ্রী উদয় ভানু রায়। উদয়দা আপনি একটু আসুন। ফাউন্ডার ডিরেক্টর টোনা। ঠিক আছে, উনি যখনই মনে করবেন ওনার জায়গাটা রাখা আছে এবং আচ্ছা ঠিক আছে, তো বরণ করে যাওয়া তো সবসময় যায় আগে আর পরে। ঠিক আছে, আমরা আর বেশি সময় নষ্ট করব না। আমি অংশুমানকে আমার এইটা দিয়ে দিলাম মাইক, এবার ওর হাতে চালনা। সরস্বতী কতক্ষণ সময়? 1 ঘন্টা। 1 ঘন্টা। ঠিক আছে, বেশ। এই টেবিলটা হয়ে কি একটা গ্যাপ হয়ে গেছে? বলছি যে তাহলে এতক্ষণ সকাল থেকে আমরা চাষবাস নিয়ে নানা রকম শুনলাম, কিন্তু আমাদের চাষবাসে আমরা করি তার প্রধান কারণ তো আমরা খাবো বলে, সুতরাং একটু খাবার দাবার নিয়ে আলোচনাতে আমরা একটু ফিরে যাই। সুতরাং সেটা নিয়ে এখানে যে তিনজন আছেন, তিনজন 3 রকম বিষয় নিয়ে বলবেন, শুনবো তাদের কাছ থেকে। প্রশান্ত মূলত রান্নাঘরের ভেজাল, রান্না কিভাবে করি আমরা, তার যে পরিসর সেটা নিয়ে আলোচনা করবেন। উদয়দার কাছে আমি একটু জানতে চাইবো যে চাষের সঙ্গে খাবার একটা সম্পর্ক আছে, আর মাঝখানটাতে রয়েছে মাটি। সুতরাং মাটির স্বাস্থ্য যদি খারাপ থাকে আমার খাবারের স্বাস্থ্য ভালো হবে না। সেই বিষয়টা নিয়ে উদয়দার কাছ থেকে জানবো। এবং মাটি হলো, রান্নাঘর হলো, কিন্তু তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য, যে আমাদের স্বাস্থ্য এবং তার উপরে কি প্রভাব, সেই বিষয়টা নিয়ে আমরা শুনবো দেবাশিসদার থেকে। আমি প্রথমে একটু উদয়দার কাছে যাই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে মাটির স্বাস্থ্য যদি ভালো না থাকে, মাটির স্বাস্থ্য যদি ভালো না থাকে কোনোভাবেই আমার ফসলের স্বাস্থ্য ভালো হবে না। তো মাটির স্বাস্থ্য নিয়ে আমরা কিছু কথা শুনলাম যে কি করে মাটির স্বাস্থ্য ভালো রাখা যায়, কিন্তু এই বিষয়টাকে যদি আপনি আরেকটু পরিষ্কার করেন যে মাটির সঙ্গে খাবারের এবং ফসলের গুণগত মানের সম্পর্কটা কোথায়, একটু দাঁড়িয়ে বলবেন। আমি অর্ধেন্দ্রদার মতনই বলছি, আমার সাথে অর্ধেন্দ্রদার একটা মিল আছে। অর্ধেন্দ্রদাও কমার্স নিয়ে তার কিছু পড়াশোনা করেছেন, আমি বিজ্ঞান এবং কমার্স দুটো নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু
কৃষিকাজটা উনি 40 বছর ধরে কৃষিকাজের উপর কাজ করছেন, গবেষণা করছেন, সবকিছু করছেন। আমিও ওই কাজটা করছি বলে এই জায়গাটা আজকে আমি পেয়েছি। তা আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমরা 25 বছর ধরে প্রায় 30-40 জন প্রযুক্তিবিদদের নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করেছিলাম, যেখানে অ্যাগ্রোনমিস্ট, টেকনোলজিস্ট, তারপরে এন্টোমোলজিস্ট, ইকোনমিস্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এইভাবে একটা গুছিয়ে করেছিলাম। যে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা শহরকেন্দ্রিক একটা ব্যবসার সাথে আমি যে যুক্ত ছিলাম, সেটা গ্রামে যদি সুখাদ্য, যদি আমরা খাদ্য পরিবেশন করি, বিভিন্ন রকম রিসেশন আছে। আমাদের সময় ওষুধের একটা সাংঘাতিক রিসেশন হয়েছিল। তা আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল গ্রামে এসে এবং গ্রামে যে কৃষি উৎপাদনটা হয় তার প্রক্রিয়াকরণ করা। এবং আমরা দেখতে পেয়েছিলাম এখন যেটা আমাদের ইয়েতে দিচ্ছে, যে কৃষকরা কিন্তু 100 টাকা যদি একটা কৃষিজ পণ্যের দাম হয়, কৃষকরা পাচ্ছেন 33 টাকা। এটা লিখিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রকাশ করেছে। তাহলে বাকি টাকাগুলো কোথায় যাচ্ছে? বাকি টাকাগুলো বিভিন্ন মিডিয়েটার দ্বারা রয়েছে, ক্রেতার কাছে পৌঁছবার আগ অবধি সেখানে কিন্তু সেটা ভাগ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের এখনকার পরিকল্পনা এবং রাজ্য সরকারের যে পরিকল্পনা ওনারা কাজ করছেন, সেখানে কিন্তু মূলত ওনারা চাইছেন যারা উৎপাদন করবে তারা যাতে ক্রেতার কাছে পৌঁছতে পারে। এবং তার সাথে সাথে 2016 সালে একটা খুব গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে আলোচনা হয়েছে। 1996 সালে যেটা আগে ছিল ফুড সিকিউরিটি, কথাটা আলাদা ছিল, তার সাথে ফুড সেফটি অ্যাক্টটা আলাদা ছিল। কিন্তু 1996-এ ফুড সিকিউরিটিটাকে বলা হচ্ছে, ফুড সেফটি না থাকে সেই ফুড সিকিউরিটিটা কোনো মিনিংলেস। তার ফলে ফুড সিকিউরিটি এবং ফুড সেফটিকে ইন্টারন্যাশনালি ওটা একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, যে ফুড সিকিউরিটি মানে সুখাদ্যের প্রাচুর্য। তা সেটা যখন করা হচ্ছে, সেটা করতে গিয়ে বিজ্ঞানীরা, প্রযুক্তিবিদরা সবাই আবার মাটিতেই ফিরে এসছে, যে কিভাবে 70টা বছর মধ্যে যাতে কালকে যেটা বলছিলাম, যে মোটে 12,500 আমাদের সেই 2.5 মিলিয়ন বছর আমাদের যে আমাদের আস্তে আস্তে সভ্যতার আলোতে এসছে, তার মধ্যে আমাদের কিন্তু মোটে 12,500 বছরে আমাদের কৃষি উৎপাদনের মাধ্যমে, নদীমাতৃক কৃষি উৎপাদনের মাধ্যমে আমরা কিন্তু সভ্যতার দিকে এগোতে শুরু করেছি। এবং ওই জায়গা থেকে কিন্তু আমরা কোয়ান্টাম মানে যেটাকে বলা হয়, আমাদের গুণমানের দিক দিয়ে আমরা নিচুর দিকে যাওয়া শুরু করেছি। প্রথম ব্যাপার হচ্ছে প্রকৃতি সম্পূর্ণ খাদ্যটাই দিত। এখনো এই অবস্থাতে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা যেটা করেছি, আমাদের গুণমানটাকে নষ্ট করেছি। আমাদের ইন্টারভেনশনে বিভিন্ন রকম কেমিক্যাল সার, পেস্টিসাইড, আধুনিক বীজ, এই সব কিছু দিয়ে একজন বয়স্ক মানুষ যিনি তার অভিজ্ঞতা হলো, ঠিক এইভাবে পুরো জিনিসটাকে ঘেটে দিয়ে তার যে আসল বিজ্ঞানগত প্রযুক্তি 12,500 বছর ধরে যে মাছ কৃষকদের, কৃষক পরিবাররা ধরে ধরে তারা সেই উৎপাদনের বিজ্ঞান এবং প্রযুক্তিতে নিয়ে গেছে, সেটাকে ভুলে ফেলেছে 70 থেকে 75 বছর। এখন কিন্তু এটা আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে যে খাদ্যের গুণমান কিভাবে বৃদ্ধি করা যায়, এবং এটার ব্যাপারে সবাই একমত যে মাটির অবস্থা খুব কঠিন হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। কারণ হচ্ছে মাটিতে যে অনুখাদ্যগুলো আমাদের ইমিউনিটি তৈরি করে, সেই অনুখাদ্যগুলো কিন্তু আমাদের মাটিতে নেই। তার কারণটা হচ্ছে মাটিতে, মাটির উর্বরতা নির্ভর করে মাটিতে যখন জীবন থাকে, অর্থাৎ জীবাণু থাকে। বলা হয় 1 গ্রাম মাটিতে শুধু ব্যাকটেরিয়া থাকে 1 কোটি, আমাদের ফাঙ্গি থাকে 10 লক্ষ, যারা মাটির উর্বরতাটাকে বজায় রাখে, এবং 1 লক্ষ থাকে অ্যাক্টিনোমাইসিটিস। এবং এছাড়াও আরো অনেক রয়েছে
ব্যাকটেরিয়া রয়েছে, ফাঙ্গি রয়েছে, ভাইরাস রয়েছে, অ্যাক্টিনোমাইসিটিস রয়েছে। এই পুরো একটা আবর্তের মধ্যে যেটা আমি আজকে বলছি সেটা হয়তো দেখা যাবে আর 2 বছর বাদে সেটা আরো আধুনিকভাবে সেটা আমাদের জ্ঞানের পরিধির মধ্যে চলে এসেছে। মূল বিষয়টা আমাদের যেটা পরিষ্কার করে ক্রেতাদের এটা বুঝতে হবে যে আমরা যদি একটা এই যৌথ খামার, কৃষিকাজ, প্রাণী পালন, মাছ চাষ এবং কৃষিভিত্তিক শিল্পে যদি পুরো জায়গাটার অধিকারটা আমরা কৃষক পরিবারটা না দখল করতে পারি, কমিউন প্রথা পশ্চিমবঙ্গ সরকার প্রচুর সুযোগ করে দিয়েছেন, এখন প্রচুর এফপিসি করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আপনারা কমিউন প্রথায় উৎপাদন করুন, সংরক্ষণ করুন, প্রক্রিয়াকরণ করুন, বাজারীকরণ করুন। কিন্তু সেটা ঠিক ফলপ্রসূ ইয়েটা পাচ্ছে না। তার কারণটা হচ্ছে যে গতকালের আমাদের সেশনে আমরা দেখেছি যে আমাদের জৈব পদ্ধতিতে যে চাষটা সেটা এখনো কিন্তু কৃষকদের কাছে অনেকটা ধোঁয়াশা। আমরা যেটা এই প্রান্ত থেকে কথা বলছি, আমরা কিন্তু ওই হয়তো একটা চারা যদি রোপণ করতে বলা হয়, যে গবেষণার কথা কিন্তু যা বলেছেন সেগুলো অনেক ক্ষেত্রে আমরা পারবো না। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যেটা করার চেষ্টা করি, আমরা একটা যোগাযোগ ব্যবস্থা, সিনক্রোনাইজেশন যেটাকে বলা হয়, সেটা আমরা 25 বছর ধরে আমাদের টোনাতে করেছি। এটা আমরা দেখেছি। প্রথম বিষয়টা হচ্ছে যে প্রথম দিন থেকে 1 কেজি কেমিক্যাল সার ঢুকাবে এবং ওই জমিটার উপরে বহুদিন ধরে ওটাকে ইট ভাটা ছিল। তা আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি যে আস্তে 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 যখন আমরা প্রকৃতিকে সুযোগ দিয়েছি যে ওখানে জীবাণুর বংশোদ্ভব বা বংশ বৃদ্ধি করার, আস্তে আস্তে আমাদের উৎপাদন বেড়েছে। আমরা প্রথমে কৃষিকাজ এবং তার সাথে প্রাথমিকভাবে শুরু করেছিলাম কৃষিকাজ এবং গরু দিয়ে, 14 বিঘে জমিতে আমাদের 14টা গরু একটা বাধ্যতামূলক ভাবে ছিল। পরবর্তী পর্যায়ে আমরা একটু দেখেছি যে শুধু গরু থাকলে হবে না, গরুর কিছু আন্তঃসম্পর্ক রয়েছে, যে সম্পর্কের মধ্যে যেমন 1 বিঘে জমিতে যদি একটা গরু থাকে তার সাথে অনায়াসে আমরা 50টা মুরগি এবং 50টা হাঁস এই অনুপাতে আমরা করতে পারলে, যদি দেখা যায় যে ওই 14 বিঘে জমিতে যদি আমরা ওই যে তাদের যে খাদ্যটা হচ্ছে সেটাকে আমরা আমাদের পশু খাদ্যে কনভার্ট করতে পারি, যে আবর্জনার কথা, যে উইডের কথা, আগাছার কথা যেটা বলা হচ্ছে, সেটাকে আমরা পশু খাদ্য হিসেবে কনভার্ট করছি। এবং তার মূল কারণটাই হচ্ছে যে আমরা দেখেছি যখনই নাকি এই ওয়েস্টটা যখন আমরা পশু খাদ্য হিসেবে কনভার্ট করছি, যেটা আমরা পুড়িয়ে ফেলি, সেটা আমরা অনেক অনেক বেশি দামে আমরা বিক্রি করতে পারছি। আপনারা জানেন যে মুরগির দাম কত, হাঁসের দাম কত। এই যে কনভার্সনটা, এখান থেকে আমাদের একটা ইকোনমিক্সটা বেরিয়ে আসছে। এবং মাটির উর্বরতা কিন্তু ওই জায়গা থেকে, যে আমাদের যে গরু রাখা হয়েছিল, সেই গরুটা যখন সেই গোবরটাকে বায়োগ্যাস করে সেগুলো তার বায়োস্লারিটা যখন আমরা দেওয়া শুরু করলাম, এবং সে তার মধ্য দিয়ে আমাদের যে জমির উর্বরতাটা বেড়েছে, তাতে আমাদের পুরো পরিকল্পনা অনুযায়ী আমরা কিন্তু 365 দিনই চাষ করতে পারছি। এবং ক্রমশ আমাদের উৎপাদন বাড়ছে এবং আস্তে 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 আমাদের জমিতে ওই গোবর সারের পরিমাণ দেওয়াটা ভীষণভাবে কমে আসছে। অনেক সময় দেখা যাচ্ছে অপ্রয়োজনে আমরা গোবর সার দিয়ে দিচ্ছি, যে একেবারেই দেবো না। কিন্তু এইটা সয়েলের ফার্টিলিটিটা দেখলে আমরা যখন নাকি তার টেস্টিংটাকে করছি, বিভিন্ন রকম টেস্টিং আছে, যেগুলো যখন টেস্টিং করে পাঠাচ্ছি তখন দেখছি সয়েলের মধ্যে যে এটাকে মাইক্রোবায়াল যে ব্যালেন্স, তার মধ্যে ব্যাকটেরিয়া কতটা থাকবে, তার মধ্যে ফাঙ্গি কতটা থাকবে, তার মধ্যে ভাইরাস কতটা থাকবে, এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা কিন্তু প্রকৃতি তৈরি করে দিচ্ছে। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে, অন্তত আমার এই 25 বছরের অভিজ্ঞতাতে আমি দেখেছি, এটা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু আমরা কোনটা করতে পারি, যেটা ডক্টর কৃষ্ণেন্দু আচার্য যেটা কাকে বলেছেন,
যে প্রাথমিকভাবে যে আমাদের যেমন ধরুন একটা খাদ্য শৃঙ্খল আছে, আমাদের মাটির উপরে যে খাদ্য শৃঙ্খল আছে, সেইভাবে কিন্তু মাটির নিচে একটা খাদ্য শৃঙ্খল আছে যেটাকে বলা হয় সয়েল ফুড ওয়েব। এবং এইটাকে যদি সময় নেই, খুব কম সময়ের মধ্যে এখানে বলা যায়, মানে এটা বিস্তৃত করা যাবে না। এই সয়েল ফুড ওয়েবটা যদি বিশ্বাসের মধ্যে আপনি আনতে পারেন, তবে দেখবেন একটা এমন একটা খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে, যেটা আমরা প্রাথমিকভাবে বলে দিয়ে দিই যে ব্যাকটেরিয়া আমাদের গাছকে খাদ্য দিচ্ছে, ভাঙ্গি আমাদের গাছকে খাদ্য দিচ্ছে, সেটা দেখা যাবে এইটা একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু মানে চট্টজায়া এবং নিমাটোড আমাদের খাদ্য দিচ্ছে। তো এই বিশ্লেষণগুলোর মূল বিষয়টাই হচ্ছে যে আমাদের খাদ্যের মধ্যে যে বিভাজন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে। কিন্তু আমাদের যদি কেমিক্যাল সারের প্রয়োগের কথা বলি, আপনারা এটা আজকে জেনে নিন যে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে আমরা যে 100 কেজি যদি একটা শস্যের ওজন হয়, তার মধ্যে আমাদের কেমিক্যাল সারের অবদান মোটে হচ্ছে 3.5%, মানে 3.5 কেজি। এটাকে আমি ব্যাখ্যা করতে পারবো, আমি অঙ্ক দিয়ে ব্যাখ্যা করতে পারবো, কিন্তু আমরা কিন্তু এর জন্য ইনভেস্টমেন্ট করছি প্রায় 97.5 টাকা, মানে 3.5 টাকা যেখানে আমাদেরকে আয় দিচ্ছে, বাকিটুকু প্রকৃতি কাজটাকে করছে। এই অবস্থায় দাঁড়িয়ে, কেমিক্যাল যুগে দাঁড়িয়েও যে অবস্থানে সেটা উদ্ভিদ এখন রয়েছে, সেই অবস্থানকে দাঁড়িয়ে আমি বলছি যে 3.5 ভাগ আমাদের কেমিক্যাল সার দিচ্ছে। এবং সেটা যখনই নাকি জীবাণুরা এই দায়িত্বটা নিতে পারছে, যেই জায়গা, আমি একটা অভিজ্ঞতা শেয়ার করছিলাম যে আমি জানি না আমাদের এই ধারণাটা সঠিক কিনা, যে আমাদের মানে সামনে যেই জমিতে চাষ হচ্ছিল, তারা কিন্তু কেমিক্যাল সারে চাষ করছিল, তারা এখন চাষ বন্ধ করে দিয়েছে। তারা বলেছে কাকে আমরা বুঝতে পারছি না আমাদের জমিতে কেন চাষ হচ্ছে। এই ব্যাখ্যায় আজকে আমি যাব না, শুধু একটা জিনিস মাথার মধ্যে রাখা, যে খাদ্যের গুণ শুধু কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিন নয়। আপনার শরীরে আপনি মাথায় রাখবেন, আপনার শরীরে যে সেলগুলো রয়েছে, যে হিউম্যান সেল রয়েছে, সেটাতে রয়েছে 10 মিলিয়ন হিউম্যান সেল, 10 ট্রিলিয়ন, সরি, আমাদের শরীরে 10 ট্রিলিয়ন হিউম্যান সেল রয়েছে। আপনি একটু জেনে রাখবেন যে আমাদের শরীরে এই জীবাণু রয়েছে প্রায় 100 ট্রিলিয়ন। এই জীবাণু ভালো থাকলে আমরা ভালো থাকবো, এই জীবাণু ভালো না থাকলে আমরা থাকবো না। সেটার সাথে মাটির ভালো থাকার সাথে ভীষণভাবে গভীর সংযোগ রয়েছে, যে এই মাটির ভালো না থাকলে এই আমাদের শরীরের জীবাণু ভালো থাকবে না। আপনি দেখবেন 75 বছরের মধ্যে আমাদের রামপুরহাটে নিশ্চিন্তপুরে আমাদের বাড়ি ছিল, আমার কাকুই ছিল একমাত্র ডাক্তারের নিশ্চিন্তপুরে। সেই রামপুরহাটে এখন মাঝে মাঝে কাজে যেতে হচ্ছে, অলিতে গলিতে ডাক্তার, অলিতে গলিতে নার্সিং হোম গজিয়ে উঠেছে, অলিতে গলিতে হাসপাতাল। এটার সাথে এটাকে লিঙ্ক করার চেষ্টা করবেন। আপনারা যারা ক্রেতারা যারা এসছেন, তাদেরকে আমরা যারা সংগঠক, আমরা এই প্রান্তে যারা বসে রয়েছি, আরো সংগঠক প্রচুর রয়েছেন, তারা এই বিশ্বাসটুকু আপনাদের বা এই ধারণাটুকু আপনাদের দিতে বলছি যে আমাদের এই আন্দোলনটাকে যদি সার্বিকভাবে রাজ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের এই জৈব খাবার খেয়ে আপনারা অসুস্থ হবেন না, এবং আপনার শরীরটা একটা সবচেয়ে বড় হাসপাতাল। এই মাটির সাথে যেটা সুসম্পর্ক রয়েছে, তা আপনার জীবাণু যদি আপনার শরীরে বেঁচে না থাকে, সেটা কেন বেঁচে থাকছে না? আপনি যে খাবারটা খাচ্ছেন, তার মধ্যে থেকে যে খাবারটা জীবাণুরা খায়, সেটা পাচ্ছে না। এই অবধি বলে আমি প্রাথমিকভাবে আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে না, যেটা বোঝা গেল যে মানে সকাল থেকে কথাটা হচ্ছে, নিশ্চয়ই কালকেও কথা হয়েছে, যে এই যে মানে আমরা জৈব শব্দটা খুব লুজলি ইউজ করি, তো আমরা মনে করি যে ইউরিয়ার বদলে গোবর সার দিলেই জৈব সার হয়ে গেল, জৈব চাষ হয়ে গেল।
সেটা আসলে নয়, মানে শুধুমাত্র একটা ইনপুট রিপ্লেসমেন্ট বলে হয় না, বা কিছু টেকনিক মালচিং করলাম, এই করলাম, সেই করলাম করে জৈব চাষ হয়ে গেল, সেটা ঠিক নয়। প্রকৃতিটাকে বুঝতে হবে যে ওই যে যে চাষের জায়গা সেটা আসলে একটা ইকোসিস্টেম, সেইটা যখন কাজ করা শুরু করবে তখনই এখানে যে উৎপাদনগুলো হচ্ছে সেইগুলোর স্বাস্থ্য ভালো হবে। তো এখানে একটা জরুরি প্রসঙ্গ, আমরা বারবার মাটি এবং তার সঙ্গে ফসলের কথা বলি, টোনার একটা খুব বড় কাজের জায়গা হচ্ছে যে মাছ, মাংস ইত্যাদি বিষয়গুলো উৎপাদন করা, এবং তার আপনারা নিশ্চয়ই খেয়েছেন বা না খেয়ে থাকলে মিস করবেন না। তো সুতরাং এই যে মাটির স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে এই যে যে পশু পাখি ইত্যাদিগুলো রয়েছে তার স্বাস্থ্য নানা রকম উন্নতি হচ্ছে ডেফিনেটলি, এবং তার মাংসের স্বাদ অনেক বদল হচ্ছে। এবং আমি জানি যে টোনাতে আপনারা যেভাবে পশু খাদ্য এবং মুরগির খাদ্য এগুলোকে দেখেন সেগুলো একটু অন্যরকম, তো সেইটা যদি একটু বলেন অল্প কথায়। কারণ যে পোল্ট্রি মুরগি একটা অন্যতম বড় সমস্যার কারণ আমাদের, তো সেটা যদি একটু ছোট করে বলেন তাহলে সুবিধা। যে পশু পাখি খাবারটাকে আপনারা কিভাবে ম্যানেজ করছেন? আমরা যে মাংস বা দুধ বিষাক্ত কথাটা বলি, টেকনিক্যালি কিন্তু এটা অন্য জায়গায়। আসলে আমাদের ওই বললাম যে এত বছর আমাদের বয়স, এত বছর ধরে গরুরা কোনোদিন গরুর খাবার কেনা হবে আমরা কিন্তু ভাবতে পারিনি, কোনোদিন মুরগির খাবার কেনা হবে আমরা ভাবতে পারিনি, কোনোদিন হাঁসের খাবার কেনা হবে, মাছের খাবার কিনে খাওয়াতে হবে, মাছ চাষ হবে কিনে খাওয়াতে, যেটা এখন ভাবাই যায় না যে মাছকে খাবার দেবো না। এই কাজটাই 25 বছর ধরে আমরা করেছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, গরুর প্রধান খাদ্য হচ্ছে আমাদের কচুরিপানা। এটাকে বলা হয় গ্রাস ফেড। এইটা হচ্ছে গ্রাস ফেড এবং কর্নফেড। গ্রাস ফেড যত বেশি খাবো আমার শরীরে তত বেশি ওমেগা 3 বাড়বে। ওমেগা 3 একটা ফ্যাটি অ্যাসিড। আবার আমি যখন একটা মুরগিকে ঘাসের বদলে আমি তাকে ভুট্টা খাওয়াবো, একটা রেফারেন্স দিচ্ছি, যার জন্য এটাকে কর্নফেড বলা হয়। যখনই এই ভুট্টাটা খাওয়াবো তখনই কিন্তু তার ওমেগা 6টা বেড়ে যাবে, ও কিন্তু অসুস্থ হওয়া শুরু করবে। এবং এই অসুস্থ হওয়ার কারণেই তাকে অনেক ভিটামিনস দিতে হবে, তাকে মিনারেলস দিতে হবে, যেটা আমাদের এই যে কাজটা হচ্ছে। প্রথম ব্যাপার হচ্ছে হিউম্যান ফুডের যেটা ওয়েস্ট করতে, এটাকে প্রডিউস করতে গেলে যে ওয়েস্টটা তৈরি হচ্ছে, সেই ওয়েস্টটা কিন্তু আমাদের লাইফস্টক ফিড হচ্ছে। আরো অনেক টেকনিক্যাল কাজ আছে, যেমন ধরুন আপনারা একটু অবাকই হয়ে যাবেন, গরুর খাবারে দেওয়া হয় ইউরিয়া। কেন? গরুর খাবারে, গরুর শরীরে তাদের তো রুমিনেন্স, তাদের মাল্টিপল স্টমাক, তাদের নন প্রোটিন নাইট্রোজেন প্রচুর লাগে। ইউরিয়া একটা নন প্রোটিন নাইট্রোজেন হিসেবে ভালো কাজ করে। আমাদের এই ভারতবর্ষে 1970 সালে ICAR থেকে একটা বই পাবলিশ হয়েছিল, সৌভাগ্যক্রমে সেইটা আমার হাতে পড়েছিল, যে কিভাবে আমাদের ভারতবর্ষে কোটি কোটি টাকা শুধু নষ্ট হচ্ছে আমরা পচিয়ে অথবা আগুন জ্বালিয়ে। সেটাকে যদি লাইফস্টক ফিডে হয় তাহলে একজন বিজনেস পার্সন হিসেবে, আমি একজন বিজনেস পার্সনই বলতে পারেন, বিজনেস পার্সন হিসেবে তার লাভটা কত হচ্ছে। এবং ওইটা আমার কাছে বাইবেল করে, বা ওইটাই আমার কাছে ইয়ে করে, বইটা এবং আরো বেশ কিছু বই আছে, ওইটা আমার কাছে সামনে রেখে ধরে ধরে গরুর খাবার কিভাবে করা হবে, কি করে তার ওয়েস্ট জেনারেশন হবে, কি করে আমি কেন গ্রাসকে অ্যালাউ করবো। রিসেন্টলি গত বছর একটা রেফারেন্স এসছে যে ঘাস হচ্ছে এমন একটা উদ্ভিদ যার মধ্যে সবচেয়ে বেশি নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি রয়েছে, অথচ ঘাসকে আমরা এটাকে মেরে ফেলার জন্য আমরা অনেক রকম ভাবে চেষ্টা করি। তা সুতরাং আমরা এই গ্রাস ফেড, এই যে ঘাসকে, ওই ধানের মধ্যে ঘাস হচ্ছে, বিশ্বাস করবেন না ভুট্টার মধ্যে ঘাস হচ্ছে, আমরা শুধু একটা কাজ করেছি, ওই ঘাসগুলোকে না মেরে আমরা আলাদা ভাবে, যেটা টিস্যু কালচার বলা হয়, বিজ্ঞানীরা এটাকে টিস্যু কালচার বলে, ওটার একটা রূপ দিয়েছি। যেমন জার্মিনেশন আমরা ওপরে করছি, সেখান থেকে একটা ইনকিউবেশন পিরিয়ডে ওটাকে নিয়ে যাচ্ছি, যাতে যেভাবে আমাদের মায়েরা 10 মাস 10 দিন পেটে রেখে আবার 2-2.5 বছর সে
কোলে রাখে শিশুকে, যাতে এই পরিবেশের সাথে মেশাবার জন্য সেই কাজটাকে করছি, যেটাকে আমাদের জার্মিনেশন একটা স্টেজ বলে, তারপরে ইনকিউবেশন বলা হয়, ইনকুবেশন স্টেজ বলা হয়, তাকে আমি আবার অ্যাক্লিমেটাইজ করছি বাইরে দিয়ে। এটা করে দেখেছি যে আমি আমার পড়াশোনা করে আমি দেখেছি মাটিতে গাছে পোকা হয় একমাত্র যে গাছ রুগ্নতা। এবং এটা জেনে রাখবেন, যারা গাছে বসে যেই পোকা গাছে বসে খায়, সেটা যদি পুষ্টি সম্পন্ন উদ্ভিদ হয়, সেটা খেলে পোকাটা মরে যায়। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। একটা পুষ্টি মানে একটা সবল উদ্ভিদ, তাকে যদি যে পোকা খায়, আমার যাদেরকে শত্রু পোকা বলি, খুব সহজভাবে বলার চেষ্টা করছি, যে তারা যদি সেই রুগ্ন পোকার বদলে পুষ্টি সম্পন্ন কোনো উদ্ভিদের গায়ে খেতে শুরু করে, সেগুলো মরে যায়, সে খাবারটা সহ্য করতে পারবে না। যেমন ভাবে আমাদের অনেকেই আমরা মরে যায় বিভিন্ন রকম ফুড হ্যাবিটের গন্ডগোলের জন্য। এটা তার ফুড হ্যাবিটের গন্ডগোলের, যেটা এটা একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস, মানে একটু অন্যরকম একটা মানে উদ্ভিদের যে পুষ্টি সম্পন্ন যে উদ্ভিদ, সেটা খাওয়ার ক্ষেত্রে এরকম অনেকগুলো রেফারেন্স আছে। শুধু একটা কথাই বলছি, যে যত বেশি করে আপনারা এটাকে গ্রাসফেড বলবেন, আমরা টার্মিনোলজিটা মাথায় রাখুন, গ্রাসফেড যত বেশি বলবেন, তত দেখবেন আপনাকে গ্রাস কথাটা আপনার খুবই কাছে, রক্তের সাথে মিশে আছে, আর কনফ্লিক্টটা অনেক দূরে। প্রচুর ভুট্টা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে যাচ্ছি সেখানে বলছি ভুট্টা নেবেন, বিক্রি হচ্ছে। আর আমরা ভুট্টাটা করি না। ধরুন 1 বিঘেতে আমার যতটুকু ভুট্টার বীজ রাখতে হবে, ততটুকু বাদ দিয়ে ভুট্টাটা যেই মরণে ফ্লাওয়ারিং হলো, সামান্য একটু ফ্রুটটা ফর্মেশন পেলো, ওটা দিয়ে সাইলেজ করে রাখি, যেটা 1 বছর থেকে যাবে। আমরা বর্ষাকালেও আর নিশ্চিন্তে ঘুমিয়ে গরুকে খাবার দিতে পারি, ছাগলকে খাবার দিতে পারি, ভেড়াকে খাবার দিতে পারি, আমাদের মুরগি, হাঁস, এগুলো সমস্ত কিন্তু ওই একই খাবার, যে খাবার তৈরি হচ্ছে সেই একই খাবার কিন্তু আমরা মুরগিকে দিচ্ছি, হাঁসকে দিচ্ছি, আবার ছাগল ভেড়াকে দিচ্ছি, আবার গরুকে দিচ্ছি, আর তার কি রয়েছে এরকম বলছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বেশ, এবার একটু রান্নাঘরে ঢোকে। হ্যাঁ, উঠোন থেকে চাষবাসের জায়গা থেকে এবার রান্নাঘরে ঢুকছি। তো প্রশান্তকে যেটা প্রশান্তর কথা আপনারা অনেকেই শুনেছেন আগে, মানে এই ধরনের অনুষ্ঠানও শুনেছেন এবং দেখেছেন অনেক। তো প্রশান্ত কিন্তু কলকাতায় অনেক মানে ভেজালের মুখোশ খুলে দিয়েছে। তো প্রশান্ত খুবই পপুলার মুখ টিভিতে। তো প্রশান্তর কাছে যেটা জানতে চাই, প্রশান্ত তুমি যে একটু সংক্ষেপে আমাদের এক এক করে বলো যে রান্না করার পদ্ধতি এবং মানে খাবার সংরক্ষণের পদ্ধতি, এইগুলো যদি গন্ডগোল হয়, আমরা জৈব খাই আর অজৈব খাই, যাই করি না কেন, ঘুরে ফিরে সেই একই হবে। সুতরাং সেইটার যে গন্ডগোলগুলো, সেগুলো যদি তুমি একটু প্রথমে আমি একটু শুরু করবো একটু অন্য জায়গা থেকে। দু একটা জিনিস বলার আমার মনে হয় একটু মানে দরকার, বা আমি মনে করছি একটু বললে ভালো হয়, সেটা একটু বলে নিই, তারপরে ওই প্রসঙ্গে আসবো। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের সবসময় তো এখনকার যুগে মনে হয় যে স্বার্থ অনেকটা জড়িয়ে থাকে সবকিছু কাজের মধ্যে। আমরা শুনি, বুঝি যে আমার কিছু হবে কিনা। তো সেইটা থেকে আমি ভাবছিলাম যে অর্গানিকটা সত্যি এটা কি আমার স্বার্থ বা কৃষকের স্বার্থ, কার স্বার্থ বেশি? কারণ আমি খাই, কৃষকরা বা কৃষক বন্ধুরা তৈরি করে, অনেক সময় আমিও অনেক কিছু তৈরি করি যেটা অনেকেই খায়। তো স্বার্থটা কার বেশি? তো এইটা দেখতে গিয়ে আমি হঠাৎ একদিন একটা বেড়াতে গিয়ে সকালবেলা ভোরবেলায় গিয়ে খেজুরের রস খেতে গেছিলাম। তখন খেজুরের রসটা খেতে গিয়ে আমি দেখছি যে তার বাড়িতে একটা কৃষক ফ্যামিলি, তার বাড়ির বাচ্চা সবাইকে খেজুরের রস তারা খাচ্ছে। খাওয়ার পরে বেশ আনন্দের সঙ্গে খাচ্ছে, তারা সকালের ওইটাই খায়। আমি বললাম খুব ভালো অভ্যাস, আপনারা সব এখানে পাচ্ছেন, খাচ্ছেন, খুব ভালো করছে। তো খেজুরের রসটা কোথায় হচ্ছে? তো আমি গিয়ে দেখলাম, আমি এটা জানি অ্যাকচুয়ালি, গ্রাম থেকে আমি উঠে এসেছি, আমি একদমই পুরো শহরের নয় একদম। তো আমি জানি কোথায় খেজুর হয়। আমি বলি যে খেজুরের রসটা যেখানে হচ্ছে সেখানে অনেক মাছি। তা আমি ওনাকে বললাম যে এই মাছিগুলো কোথা থেকে এসছে বলুন তো। মৌমাছি বা অন্যান্য পোকা মাকড়, আমি বলি যেগুলো সব ক্ষেত থেকেই ঘুরে বেড়ায়, তারা ওখান থেকে ফুলে
ফুল থেকে মধু সংগ্রহ করে এখানে আসে, এখান থেকেও চিনি রসের মতো নিয়ে যায়, বিভিন্ন জায়গায় মিক্সিং হচ্ছে। আমি বলি তাহলে দেখুন আপনারা যে কালকে ওনার সঙ্গে কথা বলতে বলতে শুনেছিলাম যে উনি কালকেই কীটনাশক ছড়িয়েছেন তার ক্ষেতে যেখানে সর্ষে আছে, সেই সর্ষে ক্ষেতটাতে। আমি বললাম কালকেই আপনি কীটনাশক ছড়িয়েছেন সকালবেলা, আর সেইখানে মাছি বলেছিল সেই মাছিটা উড়ে এসে এই জায়গায় বসছে এবং ওই আপনার খেজুরের রসে সেই পেস্টিসাইডটা মিশছে, আর আপনার ছেলেকেই আপনি খাওয়াচ্ছেন। বুঝতে পারছেন স্বাস্থ্যটা কার, অর্গানিকটা কার জন্য আগে দরকার। তার কারণ হচ্ছে যে আপনার ছেলেই কিন্তু সব থেকে আগে ওই বিষটাই খাচ্ছে, যেটা আপনি স্প্রে করে এসেছেন ওই যেখানে ক্ষেতটা, যেখানে হচ্ছে সর্ষের ক্ষেতটা আছে। অতএব স্বাস্থ্যটা কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি কৃষক ফ্যামিলি। যেখানে আপনি কীটনাশকটা ছড়াচ্ছেন তার পাশেই আপনার পুকুর, যেখানে আপনার মাছ হয়, যে মাছটা আপনি সব থেকে আপনার যে প্রিয় পাত্র বাড়ি, আপনার বাচ্চা, আপনার ছেলে, তার জন্যই তো আমরা সবকিছু করি একটা স্টেজের পরে। সেই প্রিয় পাত্রকেই আমরা সব থেকে বেশি মাছ খাওয়াই। কোথাকার মাছ খাওয়াই? পুকুরের মাছ, আমার পুকুরের মাছ, ভালোভাবে তৈরি। আমি কোনো বাইরের কোনো খাবার দেই না, যেখানে লেদার কমপ্লেক্স থেকে যেসব ওয়েস্টেজ আসে সেই খাইয়ে আমি বড় করি না। আমি খুব ভালো মাছ বড় করি, কিন্তু সেই মাছের মধ্যে আসছে কি, সেই মাছের মধ্যে যে জলটা আসছে সেটা কিন্তু আপনার ক্ষেত থেকে আশেপাশে, সেখানে আপনি কীটনাশক দিয়েছেন এবং সেটা ডাইরেক্টলি মাছ খাচ্ছে এবং মাছের সঙ্গে তার শরীর থেকে আপনি খাচ্ছেন। আমি একটা স্টাডি করেছিলাম, সেটাতে আমি একটা মারাত্মক জিনিস পেয়েছি, যেটা আপনাদের সবাইকে শেয়ার করতে আমি এখানে চাইছি এই কারণে যে বোঝার জন্য, যে জেনে রাখবেন এই কীটনাশকগুলো যখন কোম্পানি বিক্রি করে, তার ধরুন ডিডিটি, সেই ডিডিটি 15 দিন পরে বা 20 দিন পরে একটা ভেঙে যায়, কিছুটা ভাঙে, সব কীটনাশক ভেঙে একটা মারাত্মক কীটনাশক তৈরি হয় ছোট ছোট, যার ক্ষতিকারক ক্ষমতা কিন্তু আরো বেশি। এগুলো যখন ভেঙে যায় তখন কোনো কীটনাশক কোম্পানি তার দায়িত্ব নেয় না। তারা মনে করে যে 15 দিন পরে এই কীটনাশকটা ভেঙে যাচ্ছে, অতএব আমি তো সাপ্লাই করেছিলাম ওই পার্টিকুলার কীটনাশক, এটা ভেঙে যাওয়া হচ্ছে আমার দায়িত্ব না। কিন্তু ভেঙে যেটা হয়, যেটা আপনার খেতে পড়ে থাকে, যেটা ভাঙার পরে যে কম্পোনেন্টটাই পুকুরে যাচ্ছে, সেইটা কিন্তু আরো বেশি ক্ষতিকারক। আমরা যেমন সাধারণভাবে ভাবি যে অ্যাটম বোমা বেশি ক্ষতিকারক নরমাল বোমার থেকে, ওই যে ছোট ছোট কম্পোনেন্টে ভেঙে যায় সেটা কিন্তু আরো বেশি ক্ষতিকারক। অতএব ক্ষতিটা কিন্তু আমরাই আমাদের বেশি করছি এবং আমাদের স্বার্থই কিন্তু সব থেকে বেশি। এটা আমি জাস্ট মনে করার জন্য, এবং আমিও সেইটা মনে করে এইবার আমি আসছি আসল জায়গায়। দেখুন আমরা আমাদের কিভাবে ক্ষতি করি, দেখুন দিন রাত কি করে যাচ্ছি। আমরা জানি জামা কাপড় স্টাইল, এই যে সব সবকিছুর একটা ওয়েস্টার্নাইজেশনের অনেক আনন্দ আছে, এটাতে আমরা খুব ভালো থাকি। আমরা তো সবসময় চাই ভালো থাকতে, এবং এই ভালো থাকার মধ্যে সব থেকে যেটা ক্ষতিকারক, যে জিনিসটাতে ভালো থাকতে নেই, যেটা ওনারাও বলেছেন, সেটা হচ্ছে আমাদের শরীর। শরীর কিন্তু মাইক্রো অর্গানিজম, সে কিসে ভালো থাকে আমরা খোঁজ নিই না। সে যেটাতে ভালো থাকে সেটা কিন্তু নরমালি আমরা বুঝি না। সেটা না বুঝি বলে এই ওয়েস্টার্ন কালচারের মধ্যে খাদ্যাভ্যাসকে আমরা পরিচালনা করছি, আমরা ওইতেই অভ্যস্ত হয়ে যাচ্ছি। যা কিছু জামা কাপড় সবকিছু করুন, অনেক কিছু ভালো আছে। আমরা এখন দেখি যে হাফ প্যান্ট পরলে ভালো, এটা সুবিধা আছে, অনেক কিছু সুবিধা আছে। খাওয়ার মধ্যে আপনি কোনোদিন ভেবেছেন যে আমাদের বিস্কিট হজম হয় কিনা, বিস্কিট খাওয়া ভালো কিনা? অথচ আমরা সেইটা কিন্তু দেখুন সকালবেলা উঠে আমরা আগে যেখানে গ্রামের মানুষরা মুড়ি খেতাম, তার সঙ্গে পেঁয়াজ দিয়ে মুড়ি খেতাম, অনেকে আবার হচ্ছে গুড় দিয়ে মুড়ি খেতাম। এই জিনিসটাই দেখুন সবাই আমরা বলি এখন যে ওইটা খাওয়া ভালো, ওইভাবে করা ভালো। কিন্তু একটা সময় বড্ড অনেক খারাপ হয়ে গেছে আমাদের সোসাইটিতে, সেটা অভ্যেসটা চেঞ্জ হয়ে গেছে। এই 10, 20 বা আমি বলবো যে 30 বছরের মধ্যে আমরা যে আমাদের কত ক্ষতি করে ফেলেছি। এইটাকে যেমন অর্গানিক চাষ করে আবার আপনাদের চাষবাসকে ফিরিয়ে আনতে হবে, তেমনি আপনাদের অভ্যাসকে যদি আপনারা না ফিরিয়ে আনেন, তাহলে জানবেন যে ওই এটা আস্তে আস্তে হয়তো ভালো, সবাইকে ভালো রাখবেন আপনারা 30 বছরের মধ্যে, আরো 90 বছর লাগবে, তার মধ্যে অনেক সর্বনাশ হয়ে যাবে আমাদের এই খাদ্যাভ্যাসটা ফিরিয়ে আনতে। সকালবেলা উঠে যে বিস্কিট গুলো আমরা খাই, আমাকে এইখানে একটা সোদপুরের একটা সেন্ট জেভিয়ার্স কলেজে যখন বলতে গেছি, আমাকে একজন স্টুডেন্ট দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, স্যার আপনি বলছেন বিস্কিট খাওয়া খারাপ আর ব্রেড খাওয়া খারাপ, আমি তো অনেক ওয়েস্টার্ন কান্ট্রিতে তো তারা সারাদিন এটাই খায়। মানে হ্যাঁ খায়, তো অবশ্যই খায়, তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি এটুকু বুঝতে পারছো না যে তুমি এখানে কেন কোট পরে ঘুরে বেড়ানো না। আজকের এই গরমের সময় আরো বুঝতে পারবেন কেন আমি কোট পরে ঘুরতে পারি না। ওয়েস্টার্ন কান্ট্রিতে সবাই তো সারা বছর কোট পরে ঘুরে বেড়ায়, তারা তো ভারী জামা কাপড় পরে, কারণ তাদের টেম্পারেচার অনেক কম।
তাদের ওয়েদারের সঙ্গে আমাদের তো মেশে না। তাদের যদি ওয়েদারের সঙ্গে আমাদের না মেশে এই খাবারটা যেটা আমরা প্রসেস করছি সেটা আপনি রাখবেন কি করে ভাবুন তো। আপনারা জানেন যে যখন শস্য উৎপাদন হয় সেটা যখন আপনারা স্টোর করেন তাকে অনেক যত্ন নিতে হয়। এমনি হেলাফেলা করে কোনো জায়গায় ফেলে রেখে দিলে থাকবে না, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। একটা ধানের গোলা আগে যেটা তৈরি করা হতো, এখন আমি জানি না যে আপনাদের কতজনের বাড়িতে গোলাটা আছে, সেই যে গোলা যার মধ্যে দিয়ে আমরা চাইতাম যে তার ভালো রেসপিরেশন হোক, সেখান থেকে টেম্পারেচার বেরিয়ে যাবে, হাওয়া ঢুকবে বেরোবে, সেই বেতের জিনিসটা তৈরি হতো, সেটা আমরা ভুলে গিয়ে যে বস্তাটা ইউজ করতাম সেটাও ভুলে গেছি। কিন্তু ওই প্রসেসটা না করলে কিন্তু আমাদের শস্য থাকে না। তেমনি আমাদের খাদ্য এই টেম্পারেচারে, যখন হিউমিডিটি বেশি, টেম্পারেচার বেশি, এটাতে আমাদের কিছু কিছু প্রিজারভেটিভ দিতেই হয়, যেটার জন্য আমাদের কিন্তু খাদ্যটা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে অনেক বেশি বিষ হয়ে যায়। সেই কোম্পানি যদি সৎও হয় সেটা করতে পারবে না, কারণ আমাদের এখানে প্রিজারভেশন বেশি দরকার হয়। তার কারণ আমাদের এখানে টেম্পারেচার বেশি, আমাদের এখানে হিউমিডিটি বেশি। আর একটা দিয়ে মূল জায়গায় যাবো, আর একটা কথা বলে, যে আমাদের খাদ্যাভ্যাস কিন্তু জেনেটিক্যাল। মনে রাখবেন যে এস্কিমোরা যেখানে থাকে সেখানে শুধু তেল আর মাংস খায়। এস্কিমোরা কি পায়? তারা তেল এবং মাংস খায়। আপনাদের যদি আমি বলি আপনি 10 দিন তেল মাংস খেয়ে থাকতে পারবেন, কজন হাত তুলতে পারবেন আমি জানি না। শুধু যদি অয়েল এবং রেগুলার আপনাকে মাটন খাওয়াবো, আমি রেগুলার আপনাকে আমি চিকেন খাওয়াবো, খেতে পারবেন আপনি, কিন্তু এই একই ধরনের জিনিস তারা সহ্য করতে পারে। অতএব আমরা দিনের পর দিন জেনেটিক্যালি এটা একটা অভ্যস্ত হয়ে গেছে, যার জন্য এটা আমরা আমাদের এই যে খাদ্যাভ্যাসটা তৈরি হয়েছে, এই খাদ্যাভ্যাসকে সহজে চেঞ্জ করা যায় না, উচিত নয়। তার প্রধান উদাহরণ, আমি যখন স্কুলে সবাইকে বলি তোমরা সবাই কর্নফ্লেক্স জানো কি, বলে যে দারুণ খেতে, দারুণ, আমরা সবাই জানি। ওখানে কর্নফ্লেক্স এর মধ্যে দুধ দিয়ে সকালে খেয়েছি, আয়রন ফর্টিফিকেশন আছে, জানি বলে তোমরা চিড়ে জানো, বলে চিড়ে, আমি বলছি রাইস ফ্লেক জানো, তখন হচ্ছে অর্ধেক লোক হাত তোলে না, কেউ জানে না। বলে চিড়ে জানো, বলে হ্যাঁ। চিড়ে কিন্তু তারা সবাইকে খায় না, কিন্তু জানে, নাম শুনেছে। অতএব এই কর্নফ্লেক্সটা অ্যাকচুয়ালি তো চিড়েরই একই নাম, একটা রাইস দিয়ে তৈরি হয় আর একটা কর্ন দিয়ে তৈরি হয়, একই স্টেবল ফুড। আমরা সেই জিনিসটা, আমাদের জিনিসটাকে ভুলে গিয়ে আমরা কর্নফ্লেক্সের বাজারজাত বেশি করছি, তার কারণ তাদের পয়সা আছে, কারণ তারা হচ্ছে ওই 70 টাকার কর্নটাকে বিক্রি করে 400 টাকায়, আমরা সেটা কিনি, তার কারণ যে তারা বিজ্ঞাপনে খরচা করে। তারা আমাদের ভুলিয়ে দিচ্ছে যে চিড়েটা ভালো জিনিস, আমাদের কালচারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে ওই চিড়ে খাওয়া মানে স্ট্যান্ডার্ড লো। এই যে চিড়ে খায় তার স্ট্যান্ডার্ড আছে নাকি? যে কর্নফ্লেক্স খায় তার স্ট্যান্ডার্ড অনেক হাই। এটা আমি অনেকের কাছে শুনেছি, আনফরচুনেটলি এটাই হয়ে দাঁড়াচ্ছে। সেই দিক থেকে আপনারা যারা এখানে এসেছেন জৈব খাবারের ব্যাপারে অ্যাসোসিয়েটেড, আমি বলবো আপনাদের এই কালচারটাও যাতে ফিরে আসে, সেই ব্যাপারটাও আপনাদের রিকোয়েস্ট করবো দেখার জন্য। তার কারণ হচ্ছে যে এটাও কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু নষ্ট করে দিচ্ছে। এবার আসি খাওয়ার কথা, খাবার কি করে রাখবেন। সব থেকে বড় কথা, খাবার রাখার আগে যে জিনিসগুলো আমরা শেষ করে ফেলেছি, মডার্নাইজেশন, কল, বিভিন্ন ফ্যাক্টরি আসার ফলে, যেটা হচ্ছে আপনি চাল, রেগুলার যে চাল খাই, ভেবে দেখুন তো সেই চালের ব্র্যান্ডটাকে আমরা হাটিয়ে দিয়েছি। পলিশ, চকচকে খাবার। একটা সময় যখন 90-এর দশকে যখন আমরা সবে ফুড নিয়ে পড়তে শুরু করেছি, 95-এর কথা বলছি, সেই সময় অ্যাড দেওয়া হতো পলিশ চালে কি কম লাগে, তরকারি কম লাগে। আপনারা যদি ঠেকি ছাড়া চাল বা ওই ধরনের চাল খান, সেটা দেখবেন একটু ভালো ভাত হয় না, তরকারি বেশি লাগবে। অতএব একটা হিডেন প্রচার চলেছিল, সেই প্রচারে আমাদের মতো ফুড টেকনোলজিটাও শামিল ছিল, আনফরচুনেটলি, আমি তার জন্য দুঃখিত। কিন্তু সেই সবাই সেইটা মাথার মধ্যে নিয়ে সেই পলিশ রাইস, যেটাতে কম তরকারি লাগে, কম তরকারিতে খাওয়া হয়ে যায়, শুধুমাত্র নুন দিয়ে খাওয়া হয়ে যায়, সেইটা চালু হতে শুরু করলো। চালু হতে 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 আজকে আমরা টোটাল আয়রন থেকে বঞ্চিত। আমাদের বডিতে আয়রন কোথা থেকে আসবে? যেটা মেন সোর্স। যদি কেউ 100 গ্রাম 150 গ্রাম চাল খায়, তা সেই তুলনায় অন্য যা যা খাই সেটা অত পরিমাণ খাই না। অথবা ওই আয়রনের সোর্সটা ছিল উপরে, সেই ব্রান ল্যাগটা আমরা বিদায় করেছি, পলিশ রাইস খাওয়া শুরু করেছি। আজকে দেখুন বিভিন্ন সায়েন্টিস্টরা কত বছর, 30 বছর হয়নি, 30 বছরে বুঝতে পেরেছে যে ভারতবর্ষের সব গ্রামে প্রায় 60% মা বোনেদের অ্যানিমিয়ার প্রবলেম, তাদের মধ্যে আয়রন নেই, 60%। এখন কি হচ্ছে, নতুন একটা প্রসেসে, যেমন আমরা ওই লোহার গারদ আছে না, যে আপনাকে যদি আমি বলি যে লোহা কোথায় খাবেন, এখন যদি
ওই যে জানলায় যে গড়া যেখানে লোহা দিয়ে তৈরি সেখানে কামড় মারলে তো আর লোহা হয় না, তো সেই রকম ওই লোহা মেশানো হচ্ছে বিভিন্ন ফর্মে খাবারের মধ্যে, চালের মধ্যে। তার কারণ কি, আমরাই ওখান থেকে চাল থেকে লোহাটাকে এতদিন 30 বছর ধরে বের করে দিচ্ছি, আজকে আবার নতুন করে লোহা খাওয়া শুরু করেছি চালের মধ্যে ফর্টিফিকেশন করে। এখন একটা মিশন চালু হয়েছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে, যেখানে আমরা আয়রন ফর্টিফাইড রাইস পাচ্ছি, যেটাকে অনেকে ভুল করে ভাবেন প্লাস্টিক, ওটা প্লাস্টিক নয়, এটা আমি বলছি ওটা এখন খাবেন, কারণ রোগ হয়ে গেলে ডাক্তারবাবুরা আছেন, আগে তো আমার ডিজিজটাকে সারাতে হবে, তারপরে বাকি কিছু। অতএব এইটা করতে যত সময় লাগে লাগুক, তার মতো ওইটা খাবেন, কিন্তু হলোটা কেন সেইটা একটু ভাবুন। আজকে আমরা এই জৈব হাটে দেখি অনেক ভেঙে ছাড়া, কেন? তার টাকাও অনেক বেশি পয়সা, কেন? তার কারণ হচ্ছে একটা সময় বিজনেসম্যানরা বুঝেছিল ওই যে আয়রনটা আছে ওইটা দিয়ে অনেক কিছু করা যায়, ওইখানের মধ্যে তেল থাকে, সেই তেলটা আপনাকে 150 টাকায় বিক্রি করবে, ওই রাইস ব্রান অয়েল যাকে আমরা বলা হয়, যে জিনিসটা 150 অনেক পুরো খবর বলছি, এখন রাইস ব্রান অয়েল অনেক দাম। হ্যাঁ, আচ্ছা 230। তাহলে ওই যে রাইস ব্রানের মধ্যে আপনাকে ফ্রিতে খেতে হতো, ফ্রিতে দেওয়ার কথা ছিল, আপনি ফ্রিতে রাইস ব্রান অয়েল খেতে পারতেন, যেটা 40 টাকা কেজিতে যে রাইস ব্রান অয়েল বিক্রি হওয়ার কথা ছিল, এখন দেখুন ওর থেকে পলিশ করে নিল, রাইস ব্রান থেকে রাইস ব্রান অয়েল বের করলো, সেটাই আপনাকে 200 টাকা কেজিতে খাওয়াচ্ছে, যেটা আপনার অধিকার ছিল 40 টাকা কেজিতে খাওয়ার, সেটা আপনাকেই খাওয়াচ্ছে 200 টাকা কেজিতে। এখন ভাবুন কিরকম কলেজ চক্র, এই যে মেকানাইজেশনের চক্র, এটা কিন্তু চক্রের মধ্যে আমরা ঢুকে গেছি। যারা যারা রিকোয়েস্ট করবো, যারা বেরোতে পারবেন বেরোন, যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত ভালো। আরেকটা জিনিস দেখুন, আমরা রান্নাঘরে ঢুকছি, ঢুকে অনেক সময় ভাবি যে স্ট্যান্ডার্ড আমাদের হাই হয়ে যাচ্ছে, আমরা ভাবি তরকারি দূর, এটা যদি লোহার কড়াইতে রান্না করি খুব বাজে হবে, লোহার কড়াইতে আবার কেউ তরকারি রান্না করে নাকি, সেটা কালো হয়ে যায়। আমরা আনলাম কোথায়, এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর ট্যাঙ্ক করার জন্য তখন আয়রনের দরকার হচ্ছিল, হঠাৎ মানুষের মনে হলো কোথায় খাওয়া বসানো যায়, তারা সবার রান্নাঘরে খাওয়া বসালো। হঠাৎ বললো কি না, অ্যালুমিনিয়াম বলে একটা জিনিস আছে যেটা হালকা, যেটাতে হিট ট্রান্সফার অনেক বেশি হয়, সায়েন্টিফিক্যালি বোঝানো হলো, তাহলে এই যদি কড়াই ইউজ করা হয় তাহলে সেই কড়াইতে রান্না করলে আপনাদের স্বাস্থ্য খুব ভালো রাখবে। মনে রাখুন, রাইস ব্রান থেকে, চাল থেকে আপনার আয়রন চলে গেল, বাড়ির রান্নাঘরে যেখানে আয়রনের খনি ছিল, সেই আয়রনের খনিটাও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। থামিয়ে দেবেন না, আপনি চালান, আপনি চালান। তো রাইস ব্রান অয়েল থেকে অয়েল করার জন্য যেরকম আমরা রাইস থেকে ব্রান নিয়ে আয়রনের ডেফিসিয়েন্সি শুরু করলাম, তেমনি আপনাদের রান্নাঘর থেকে আয়রনের কড়াটাও চলে গেল। ভাবুন তো, আয়রনের কড়াতে রেগুলার বেসিসে যে আয়রনটা আসতো, সেই আয়রনের ভাগিদার আপনারা। আপনি চিন্তা করুন, উল্টো দিকে যেটা এসছে। অনেক সময় অনেকের সঙ্গে অনেক ডিসকাশনের সময় অনেকে বলেন যে অ্যালুমিনিয়াম এসে ক্ষতি কোথায়, অন্য দিক থেকে আয়রন পাবেন। ঠিক আছে, অ্যালুমিনিয়ামে আপনার যদি সবার কাছে নেট, আপনাদের কাছে মোবাইল আছে, শুধু দেখবেন যে ব্যাড এফেক্ট আর হেলথ এফেক্ট অফ অ্যালুমিনিয়াম। রেগুলার আপনারা যে জিনিসটাতে রান্না করে খাচ্ছেন বা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, সেই অ্যালুমিনিয়াম আপনার মেন্টাল মস্তিষ্ক কমিয়ে দেয়, মস্তিষ্কের ক্যাপাসিটি কমিয়ে দেয়। সেই অ্যালুমিনিয়াম আপনার নার্ভাস সিস্টেমকে ডাউন করে যায়। আপনার ছেলেকে যতই আপনি চাপ দেন, আজকাল তো কম্পিউটারের সঙ্গে ছেলে মেয়েদের লড়াই করতে হচ্ছে, অঙ্ক শিখবে, অঙ্ক কর, অঙ্ক কেন পাচ্ছিস না, লেখাপড়া কেন হচ্ছে না, পারবে কোত্থেকে? আপনি তো একদম গোড়া থেকেই তাকে মেরে দিচ্ছেন। তাকে তো একদম সেই অ্যালুমিনিয়াম খাইয়ে তার মেন্টালিটি, তার মেমোরি পাওয়ারটাই তো কমিয়ে দিচ্ছে। আপনারা একটু এগুলো দেখবেন, তাহলে বুঝবেন যে আয়রন আপনার বরদান ছিল তাকে সরিয়ে আপনি এমন একটা জিনিস আনলেন যেটাতে আপনার সব থেকে প্রিয় সন্তান, যার উপরে আপনি স্বপ্ন দেখেন, সেই যার উপরে বেস করে আপনার সবকিছু, সে লেখাপড়া শিখবে বা যা কিছু করুক, সেটাতে কতটা বাধাপ্রাপ্ত হতে পারে, তার কারণ আপনি তার জন্য দায়ী। এরপরে রান্নাঘরের আরো যে অভ্যাসগুলো আমরা তৈরি করেছি, একটু আগে চিকেন, পোল্ট্রির কথা হচ্ছিল,
এই জিনিসটা একটু না বললেই আমার মনে হয় অনেক কিছু বাড়ি ফেলে যাবে। তার কারণ হচ্ছে রেগুলার আমরা পোল্ট্রি খাই, আমরা ভাবি যে পোল্ট্রিতে কেন খারাপ, আমরা ভাবি পোল্ট্রির যে খাদ্যগুলো খাওয়ানো হয় পোল্ট্রি মুরগিটাকে বড় করার জন্য সেটা সাফিসিয়েন্ট নয়, তার মধ্যে হয়তো প্রোটিন কম থাকে, তার মধ্যে ফ্যাট কম থাকে, ভালো জিনিস কম থাকে। আপনারা কোনদিন ভাবেননি, আজকে হয়তো এইবার নেট থেকে খোঁজ নেবেন যে পোল্ট্রিকে তাড়াতাড়ি 1 মাস বা 1.5 মাসের মধ্যে একটা মুরগিকে বড় করার প্রসেসটা কি হতে পারে। এর জন্য একটা নাইট্রোজেন বলে একটা কম্পোনেন্ট খাওয়ানো হয় যেটার মধ্যে আর্সেনিক আছে। এইটা খাওয়ালে একটা সময় ঠিক 15 বছর আগে আমেরিকাতে এটা আবিষ্কার হয়েছিল, 15 বছর না, 20 বছর আগে। তখন ওরা ব্যবহার করতে গিয়ে দেখলো এটা খুব সর্বনেশে জিনিস, এইটা খাওয়ালে মুরগি তো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, মাংসর রং তো বেশ লাল হচ্ছে, কিন্তু এটা যদি মানুষ খায় তাহলে 1000 গুণ বেশি ক্ষতি করে নরমাল আর্সেনিক থেকে। যখন আমরা দেখলাম যেটা ইনঅর্গানিক আর্সেনিক থেকে অর্গানিক আর্সেনিকে কনভার্ট হয়ে যাচ্ছে এবং সেটা বিভিন্ন ভাবে আরো বেশি ক্ষতি হচ্ছে, তখন ওরা বন্ধ করে দিল। সেই যে কোম্পানি আবিষ্কার করেছিল, আপনারা শুনলে আশ্চর্য হবে, সেই কোম্পানিকে লাভ কি করে করবে তার প্রসেস হিসাবে বলে দিল যে তোমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মার্কেটিং করতে পারো। আর আমাদের বললো যে তাড়াতাড়ি 1 মাসের মধ্যে মুরগি বড় করে নাও এবং লাল রঙের সব মাংস হবে, নরমাল দেশি মুরগি থেকে কেউ বুঝতে পারবে না। এইভাবে বুঝিয়ে ওই পার্টিকুলার খাদ্য যেটার নাম রক্সাসন, আপনারা না জেনেই মুরগিকে খাওয়ান যারা যারা পোল্ট্রি চাষ করেন বা এর সঙ্গে যুক্ত আছেন। রক্সাসন বলে একটা কেমিক্যাল আছে যার কম্পোজিশনে দেখবেন যে নাইট্রোজেন আছে এবং আর্সেনিক আছে। এইটা মুরগিকে খাওয়ানো হচ্ছে আপাতত ভারতবর্ষ জুড়ে এবং আমরা সেই মুরগির মাংস রেগুলার খাচ্ছি। এটা শুধুমাত্র শুধু যে খাবার দাবার খারাপ খাচ্ছে, তার প্রোটিন কম, এর জন্য পোল্ট্রি খাওয়া খারাপ তা নয়। পোল্ট্রি খাওয়া খারাপ, পোল্ট্রির মুরগির যেটা সবথেকে বড় প্রবলেম যেটা দেওয়া হচ্ছে, আপনারা জানেন যে সেই জিনিসটা ওর থেকে যায় না। আর এখনকার পোল্ট্রিকে কি করা হয়, আমরা যদি মানুষ বসে থাকে, সব থেকে বড় কথা, আমি যদি সারাদিন বসে বসে খাই তাহলে আমার কোনো ইমিউনিটি থাকবে? আপনি চিন্তা করুন তো, যে বস্তুটা বস্তি বলবো আমি, যে পোল্ট্রি বা যে মুরগিটা খাচ্ছেন তার কোনো ইমিউনিটি নেই, কারণ তাকে কোনো মুভ করতে দেওয়া হচ্ছে না। তাহলে তার কোনো, আমাদের যেমন ন্যাচারাল কিছু ইমিউনিটি থাকে, কিছু কিছু বিষ আমরা হজম করতে পারি, কিছু কিছু বিষ আমরা বের করে দিতে পারি, সেটা সে বের করতেই পারছে না। ভাবুন তো, তার শরীরে যা যা বিষ যাচ্ছে তার শরীরের মধ্যে থেকে যাচ্ছে, আর আমরা সেটা খাচ্ছি। এতে যে পালন করার যে আমরা বলি যে চুপচাপ বসে এক জায়গায় পালন করাতে তার নিজের ইমিউনিটি নষ্ট হবে, মানে তো আমাদের সেই তার মধ্যে বিষটা তো বেশি থাকে। আমরা জাস্ট লাইক মৃতদেহ আমরা কেন টাচ করি না, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি জার্মিনেশন আর খুব তাড়াতাড়ি ভাইরাস ইনফেক্ট হয়। আমরা বলি যে একটা শ্মশান থেকে ফিরে গিয়ে আবার চান করে তারপরে ঢোকা উচিত, আগুন ছেড়ে ঢোকা উচিত, অনেক কিছু আমরা ভাবি। আমি তো বলবো যে একদম শ্মশানের একটা এরকম একটা জিনিস আমরা খাচ্ছি রেগুলার। ভালো করে আপনারা ভেবে দেখবেন যে রান্নাঘরে আমরা কিভাবে খাচ্ছি। খাদ্য দ্রব্য রাখার জন্য, ভালো রাখার জন্য আমি কিন্তু অনেক সময় নিচ্ছি। আচ্ছা, যখনই আমরা আরো যে রান্নাঘরের যেসব অভ্যেসগুলো, এগুলো আপনারা অলরেডি জানেন যে কাঁচের গ্লাস, এগুলো সব প্লাস্টিক, এগুলো ইউজ করা কমাতে হবে, কমবে। কিন্তু আমি একটা জিনিস বলবো, ইমিডিয়েট এফেক্টে যারা যারা অর্গানিক করতে পারছেন না, আমি রিসেন্টলি দিল্লিতে একটা ওই অ্যাগ্রোকেমিক্যাল কনফারেন্স হয়েছিল, সেখানে গিয়েছিলাম। সেখানকার কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিল, সেই জিনিসটা শেয়ার করছি, আপনাদের যদি কাজে লাগে খুব ভালো হবে। ওখানে ওদের যে আলোচনা থেকে উঠে এসেছিল সেটা ছিল ভারতবর্ষ 10 দিন পরে যদি সেটা বাজারজাত করে তাহলে কিন্তু তার থেকে অনেকটা কমে যায়। তো এটা একটা গেল যদি কারো সম্ভব না হয়, কিন্তু সব থেকে ভালো যে এই মতবাদ উঠে আসার পরেও একটা সব থেকে বড় খারাপ মতবাদ হচ্ছে যে ওই যে ভেঙে যাওয়া যে জিনিসগুলো সেগুলো কিন্তু আরো খারাপ। অতএব অর্গানিক ছাড়া খাদ্যাভ্যাসের পরিবর্তন, যেটা প্রশান্ত চেষ্টা করছিল বলার, এবং সেইটা আপনি কিরকম ভাবে দেখছেন এবং সেটা থেকে পরিত্রাণের উপায় কি? মানে ডাক্তারবাবুর কাছে প্রেসক্রিপশন বুঝবো শেষে, তো সেটা যদি আপনারা আমাদের একটু ধরিয়ে দেন। সকলকে ধন্যবাদ। আমরা তো এখানে কার্যত বলতে আসার থেকেও বেশি হচ্ছে শিখতে এসেছি, কারণ আমরা যে
চিকিৎসাতে আমাদের জীবনটার আমি একটা সংক্ষেপে 2 মিনিটের মধ্যে বলে রাখা ভালো। আমাদের ছাত্র অবস্থা যখন আমরা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, তখন একটা উত্তাল দশক ছিল এবং সেটা আপনারা অনেকেই জানেন। সেই সময়কার আমরা হচ্ছি ফসল, সে সময় বহু নতুন ভাবনা চিন্তা আসে এবং সেই নতুন ভাবনা চিন্তাগুলোর মধ্যে থেকে সবকিছুকে আবার খুঁটিয়ে দেখো, নতুন করে ভাবো। আমরা তার মধ্যে যুক্ত হই। আমাদের দাদা সেই সময় আমাদের পথপ্রদর্শক হিসেবেও কাজ করেছেন। তাছাড়া আমাদের মাস্টারমশাই, যার কাছে পরবর্তীকালে আমরা আমাদের যে আমার সারা ভারতবর্ষের পরিচয় হচ্ছে মূলত আকুপাংচার চিকিৎসক হিসেবে। তো ডক্টর বিজয় বসুর সান্নিধ্য আমরা পেয়েছিলাম এবং তার কাছ থেকেও শুনেছিলাম যে একটা যুদ্ধের মধ্যে থেকে তো উনি ছিলেন, চীনের পাশে দাঁড়িয়েছিলেন, সেই সময়তে কি তার অভিজ্ঞতাগুলো, এই সমস্তগুলো আমাদের মধ্যে একটা অন্য ছাপ ফেলে। যে যখন আমাদের কাছে অনেকে আসেন সামাজিক কাজের সঙ্গে আমরা প্রথম থেকে যুক্ত ছিলাম, অনেক রোগীরা আমাদের কাছে আসতেন মেডিকেল কলেজে। আমাদের যেহেতু অনেক পরিচয় ছিল বলে সামাজিক অনেক গভীরে আমাদের সঙ্গে সম্পর্ক থাকতো। তারা আসতেন সারাদিন ধরে, তারা দেখাতেন লাইন দিয়ে বিভিন্ন আউটডোরে। আমরা ব্যবস্থা করতাম যাতে তাড়াতাড়ি একটু দেখতে পারেন, তারা দেখাতে পারেন। ওষুধপত্রগুলো পেতেও বিরাট লাইন, সেগুলো আমরা নিজেরা একটু ভিতরে গিয়ে বুঝিয়ে বের করতাম। সব করার পর দেখা গেল সারাদিনের তাদের রোজ চলে গেল। তারা সাধারণ যে জ্বর-সর্দি কাশি পেটের অসুখ যেগুলো বেশি হয়, সেই ওষুধটা শেষে যেমন প্রায় দুপুরের পরে পেলেন, আর ফিরে এতে সারাদিন আর তার তো কিছু কাজ হলো না। আপনারা কিছু একটু খাওয়ার ব্যবস্থা করলাম, টিফিন। কিন্তু এইটাও সমস্ত রোগগুলো সারছিল। তখন আমাদের মনে হয়েছিল যে ওষুধগুলোতে সবকিছু এত কাজ হচ্ছে না, সারাদিনে তারা এত সময় দিলেন, অর্থ ব্যয় নষ্ট হলো না, তাহলে কি হলো ব্যাপারটা। তখন আমাদের কাছে এই ওষুধ ছাড়া চিকিৎসা হিসেবে আকুপাংচার চিকিৎসার কথাটা এলো। আমরা নিজেরা তখন আমাদের দেশীয় যে পদ্ধতিগুলো ছিল সেগুলো কথা ভাবতে শুরু করলাম। অনেকের জানলাম, বুঝতে পারলাম, কারণ আমরা তো পশ্চিমী চিকিৎসার মধ্যে থেকে শিখছিলাম। মেডিকেল কলেজে পশ্চিমী চিকিৎসায় শেখা হয়, যেটাকে আপনারা সবাই বলে থাকেন অ্যালোপ্যাথি চিকিৎসা। তো সেইখান থেকে আমরা যখন একটা অন্যান্য ভাবনা, তখন ভাবনার মানে দরজাগুলো সব খোলা, সব বন্ধ কিছু নেই, সব খোলা, জানলা সব খোলা। যত নতুন ভাবনা আসছে সব ভাবনাগুলোকে মনে হচ্ছে যে মানুষের কাজে কি লাগতে পারে। কারণ কথাটা খালি মনে পড়ছিল, ওই কৃষক যারা সব আসছেন তাদের গ্রাম থেকে, তাদের এই সারাদিন করে ওই কতগুলো বড়ি খাওয়াচ্ছি, সেই বড়িগুলো তো সবটাই আমরা জানি সেগুলো তো কেমিক্যালের উপর দাঁড়িয়ে রয়েছে, সেগুলো তো পুরো উপকার হচ্ছে না, তার রোজও গেল। তাহলে এটা কিভাবে উপায় বের করা যায়? তখন আমাদের কাছে এই চিকিৎসা পদ্ধতিগুলো আসে, আমাদের দেশীয় চিকিৎসা পদ্ধতি এবং এর সাথে আকুপাংচারের কথাটা আসে, যেটা গোটা পৃথিবীতে একটা বিপ্লব তৈরি করে ফেলেছিল। তো এইগুলোর মধ্যে থেকে যখন আস্তে আস্তে আমরা একটু নিজেদেরকে একটু পাল্টাতে শুরু করলাম, যে একটা জিনিস হলো যে মানুষকে আমরা পুরোপুরি কিছু করতে পারি না। আমি তো প্রেসক্রিপশন লিখে দিলাম, তুমি যা ওষুধ কিনে খাও, ওষুধটা তো আমাদের হাতে নয়। তাহলে আমরা এমন কিছু মানুষকে যদি করতে পারি, ওষুধ অবশ্যই প্রয়োজন, কখনো দরকার হলে আপনাকে খেতেও হবে, কিন্তু সবসময় কেন আমরা এটাকে ভাববো? যারা আমরা আজকে জৈব চাষের সঙ্গে যুক্ত হয়েছি কিংবা করছি, যে সুন্দর কথা আমাদের ওই বসে আছেন উনি বয়স্ক ভদ্রলোক, অসাধারণ বক্তব্য রাখলেন আমাদের অধুন্যতার উপরে, তার সমস্ত পরিবারের ইতিহাস বললেন। সব সত্ত্বেও এইগুলোর ইতিহাস জানা সত্ত্বেও তাকেও কি একটা হাঁটু বাঁধার জন্য ওই একটা ব্লুপ্রিন্ট কিনতে হয়? তাহলে সেখানে কি কোন রকম এরকম দু রকমের জীবন, যেটাকে আজকে আমাদের ভাই বন্ধু বললেন চমৎকার হবে প্রশান্ত, যে এই দু রকমের জীবনগুলোকে কিন্তু আমাদের ক্ষতি করে দেয় অনেকটাই।
বাদরের ওঠা আমার মতো ব্যাপার। আমরা সবাই এইটাই অন্তত চেষ্টা করি, আমরাও যেভাবে নিজেদের জীবনকে পরিবর্তিত করেছি এবং আমাদের খাদ্যাভ্যাস, আমাদের চিকিৎসার জীবন, এই কদিন আগেই একটু শরীরটা খারাপ হয়েছিল, আমরা চেষ্টা করি সবসময় কি করে একটু বিশ্রাম নিয়ে, একটু আমাদের প্রাকৃতিক জিনিসগুলোকে নিয়ে, একটু একবার ওষুধবিহীন ভাবে কি করে সুস্থ থাকা যায়, সুস্থ হয়ে ওঠা যায়। তার প্রকৃতির নিয়মগুলো যেমনি আমরা গাছে প্রয়োগ করার কথা শিখছি, আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করি, আমাদের পরিবারে প্রয়োগ করি। সেই পরিবারে প্রয়োগ করতে গেলে একটুখানি সে ব্যাপারটা একটু শিখতে হবে। ব্যাপারটা কিন্তু শিক্ষাটা এই যে একটু আগে অর্ধেন্দ্রবাবু যে বলছিলেন যে ইন্টিগ্রেশন, যে একটা ধানের ক্ষেতের ভিতরে কত রকমের জিনিসগুলোকে সবকটাকে নিয়ে একটা করা, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আবার এটাও বললেন খুব জিনিস, যেটা সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে একসঙ্গে সবকটা খাবার খাওয়া যায় না, তাকে আবার হিসাব করে করতে হয়, প্রত্যেকটা নির্দিষ্ট মাপজোক থাকে। এইগুলো হচ্ছে নিজের শরীরের ক্ষেত্রেও সত্য, একই জিনিস। বিজ্ঞানের আলাদা আলাদা শাখা থাকতে পারে, কিন্তু বিজ্ঞান একটাই। আমরা যখন এই ব্যাপারটাকে ধরতে চেষ্টা করেছিলাম, তখন আমাদের কাছে ছিল মানুষকে কত ভালোভাবে সাহায্য করা যায়, সেটা আমাদের ভিতরে একটা ভীষণ আকুতি কাজ করে। এই করতে গিয়ে পশ্চিমী চিকিৎসা থেকে সরে গিয়ে তুই বলবো না, সেটা কিন্তু আমাদের ভাবনার মধ্যেই আছে, সেটা একটা বিজ্ঞানেরই অংশ। কিন্তু তার যে কতগুলো অসম্পূর্ণ দিক আছে, যেগুলো উনি ব্যাখ্যা করবেন, বসন্ত ব্যাখ্যা করবেন, যে ওই বিজ্ঞানের নাম করে যেগুলো সমস্তগুলো চেপেছিল, এবারে সেইখান থেকে বিরুদ্ধে যেসব ভাবনাগুলো সবসময় চলে, সেইগুলোকে সঙ্গে নেওয়া, সেগুলোকে দেখা। যে কোনো জিনিসের দুটো দিক থাকে, খারাপ দিক যেদিন থাকে তার আবার ভালো দিকও থাকে। সেগুলোকে আমাদের বুঝতে হবে যে কোথায় আমি সেই জিনিসটাকে করবো, কোথায় করবো না। এর জন্য একটু আপনাদের একটু শিখতে হবে। আমাদের প্রতিষ্ঠান আমরা শেখানোর জন্য নির্দিষ্টভাবে, যেটা অত্যন্ত আরেকটা চমৎকার কথা বলেছেন, আমি তো শুনে ভাবছিলাম আমাদের প্রতিষ্ঠানের আমরা ওই কৃষকদের তৈরি করার কাজটাই শুরু করি, কিন্তু এখন এই বয়সে এত কাজের মধ্যে এই কাজটা করতে পারবো না, জায়গা কিন্তু বড় ইচ্ছে হচ্ছিল যে এই কাজটা, কারণ আমরা তো আমাদের ছাত্রদের শেখাচ্ছি ওই আকুপাংচার, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, খাওয়া দাওয়া, কালকেই আমাদের পরের কোর্সের উদ্বোধন আছে বড় আকারে। তো স্বভাবতই এরকম কাজটা আমরা করতে পারি যদি আমাদের সম্ভব হয়। আমাদের ওখানে কৃষ্ণেন্দু আচার্য এবং তার নেতৃত্বে আমরা কৃষি পরিবারের থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তারা কি একটা চমৎকার কাজ ওখানে গড়ে তুলছেন, যেটা আমরা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, ছোট্ট করে, যাতে সুস্থায়ী মানে স্বাস্থ্যের সাথে কৃষিকে কি করে সুন্দরভাবে মেলানো যায়। এবং ওনার সঙ্গে কথাগুলো যেটা উদয়দা বলছিলেন, উনি বলছিলেন, সেই সব কথাগুলি কৃষ্ণেন্দু মানে হাতে কলমে করে দেখিয়েছেন, দেখিয়ে দেখাচ্ছে। যেমন এখানে অ্যামাজন বলছে 197 টাকা কিলো, আপনাদের কত 1 কিলো বানাতে খরচ লাগলো, আর আমাদের হচ্ছে আমাদের লাগলো হচ্ছে 20 টাকার মধ্যে, 20 টাকার মধ্যে খরচ হলো, আর অ্যামাজন বিক্রি করছে 197 টাকা। এবার চোখের সামনে আমরা দেখছি, আমরা হাতে কলমে করলাম, আমাদের ঠিক করলো, উনি সেগুলো দেখিয়ে দিলেন। এই যে বিষয়গুলো প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যেতে হবে। এটা যেমনি কৃষিক্ষেত্রেও করবেন, তেমনি নিজের শরীরের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার। সেই শরীরের ক্ষেত্রে আজকে গোটা পৃথিবী জুড়েই এই ভাবনাটা আছে যে ওষুধ খেলেই মানুষ সুস্থ হয় না। বহু ক্ষেত্রে দেখা গেছে যে ডাক্তার, অনেক তথ্য সবাই জানেন যে ডাক্তাররা যেদিন ধর্মঘট করলো সেদিন রোগীদের মৃত্যুর সংখ্যা কমে গেল, চিকিৎসা হলো না, মৃত্যুর সংখ্যা কমে গেল। এখন হসপিটালে তো আপনার যারা ভালো চিকিৎসক থাকেন বারবার বলেন হসপিটালে রাখবেন না আপনি বেশি দিন, কারণ হসপিটাল বোর্ন ইনফেকশন ভয়ঙ্কর, হসপিটালের মধ্যে দিয়ে যেটা হচ্ছে। ওই যে আমরা বলি যে সেন্ট্রাল সব পাইপ দিয়ে যাচ্ছে, আপনি হাসলেন, সেইটা গিয়ে 1 তলাও চলে গেল, 10 তলাতেও চলে গেল, সে হাসির মধ্যে থেকে সবই চলে যাচ্ছে। সেটা কোনো চাকরি তো নেই যে হাসির মধ্যে থেকে যেসব ওই আমাদের ব্যাকটেরিয়া জীবাণুগুলো যখন থাকছে সেগুলো বাছাই করে করে পাঠাবেন, সে একই হাওয়া আপনি পাচ্ছেন। স্বভাবতই এইগুলোকে যদি আমরা একটুখানি নিজেদের শরীরের সম্বন্ধে একটুখানি ভাবতে থাকি, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিভাবে কি খাবো, এখানে প্রচুর সুস্বাদু জিনিসের আয়োজন হয়েছে,
কিন্তু যে কথাটা উনি বললেন সবসময় মনে রাখুন, সবসময় সবকটা ভালো জিনিস একসময় খাওয়া যায় না, এটা ঠিক হলো না। তবে তো আপনার মনে হতে পারে বাবা একটা উৎসব হচ্ছে, এতগুলো আইটেম না খেয়ে চলে যাবো, ওই থেকে একটুখানি নিজেকে একটু সংযত করুন। এটা জীবনের শেষ খাওয়া নয়, এখানে আরো অনেক অবস্থা হবে। এটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখবেন, আপনার ঠিক যতটুকু প্রয়োজন সেইটুকু জিনিসকে ততটুকু প্রয়োজনে আপনি নেওয়ার চেষ্টা করুন, এবং যে জিনিসটা আপনি খেয়ে অভ্যস্ত সেইগুলোকে নেওয়ার চেষ্টা করুন। এবং সকাল থেকে আপনি একটা জিনিসকে চেষ্টা করুন, যে আমি জানি না এখানে পান্তা ভাতের কি আয়োজন হয়েছে ছিল, আমি কালকে যা অবশ্য আসতে পারিনি, পান্তা ভাতের আয়োজনটা খুব বড় দরকার ছিল। সকালবেলা থেকে একটা জিনিসকে একটা মনে রাখবেন, খালি পেটে কাজ করতে যাওয়া শুরু করবেন না। খালি পেটে কাজ করা, যে কোনো এমনকি ব্যায়ামও করা, যারা শরীরচর্চা করেন খালি পেটে করবেন না। ন্যূনতম একটা কিছু খাবারকে, যেটাকে আমরা সবসময় বলি খুব বড় বেশি সুগার না থাকলে একটু ছাতু, যেগুলো দেশীয় বলি আমরা, ছাতুগুলোকে মিলিয়ে একটুখানি তাতে নুন, গুড়, লেবু ইত্যাদি গুলো, নুনটা হচ্ছে আমরা সাধারণত সন্ধক লবণ এগুলোকে ব্যবহার করতে পারি, আয়োডাইজ নুন নয়, সন্ধক লবণ, একটু আখের গুড়, এগুলো সবই তো জৈব এর মধ্যে থেকে এখন পাওয়া যাচ্ছে। সেইগুলোকে একটা শরবত ভালো করে খেয়ে, এটা আপনাকে সব দিক থেকে শরীরের একটা প্রাথমিক যে শক্তি আপনাকে দেবে, সেই শক্তিটা, কারণ আপনার একটা এটা বিজ্ঞান হচ্ছে, আমরা এখন পড়াই ছাত্রদেরও, আমরা যে প্রাচীন শাস্ত্রগুলো পড়াই, তো যে সকালবেলাতেই হচ্ছে দেহের মূল যে চুল্লি, যাকে বলি আমরা, আমাদের যে বার্নার চালাচ্ছি, মানে অর্থাৎ আমরা যে ওই স্টোভটা অন করলাম, কিংবা কেউ যদি কেরোসিন স্টোভ হয় কিংবা উনুন ধরান, সেটা শুরু হয়ে যায় সকাল থেকে দেহে। তার টাইমটাই হচ্ছে স্টমাক, যেগুলা যেসব দেহ যন্ত্রগুলো সেই কাজটা করে সকালবেলা। প্রত্যেকটা একে বলে একটা বায়োলজিক্যাল ক্লক। আমরা যে ঘড়ি দেখি, এখানে ঘড়ি দেখলাম, এটা আছে, এই প্রতি 2 ঘন্টা অন্তর এক একটা দেহ যন্ত্রের কাজ সবচেয়ে বেশি হয়, এবং এই যেগুলো হজম করার জন্য যে কাজগুলো দেহযন্ত্রের কাজ দায়িত্ব দেওয়া আছে, সে একেবারে সকালবেলা থেকে শুরু করে। আর সকালবেলা থেকে ওই যে কথাটা উনি বললেন, চা আর বিস্কুট, দুটোই আপনার বরবাদ করে দেবে। তোরা এখনই আপত্তি করবে, যাই হোক করেই থাকে, কিন্তু করলেও আমি বলবো যে আপনি সকালে উঠে কখনোই খালি পেটে চা আর বিস্কুটটি খেতে যাবেন। আপনি আগে একটু শরবত খান, শরবতটা খেয়ে একটুখানি এই যে সামান্য যে সব মুখ কড়াই ইত্যাদি গুলো যেগুলো রয়েছে, যেগুলো সমস্ত শুকনো ফল, মুখ কড়াই, একটু কাঁচা হলুদ, এগুলো খেয়ে নিন। এগুলোকে মনে রাখুন ভালোবাসুন, এগুলোকে ওই তেতো বড়ির মতো গিলবেন না, এগুলো ভালোবাসুন। আপনি দেখবেন যে ওটা আপনার শরীরে প্রথমেই যে শক্তি দেবে, সেই শক্তিটা আপনার খুব কাজে লাগবে। একটু পরে হ্যাঁ, একটু ব্যবসা বেলায় ওটা নয়, আগে সকালবেলা প্রথমেই হচ্ছে যে কাজটাকে আগে দিতে হবে, যে আগে ওটা করা। আর না হলে আপনি পান্তা ভাত খেবেন, যদি কিছু না হয় তাহলে মুড়ি ভিজিয়েও খেবেন। খালি পেটে কাজ শুরু করবেন না, কিছু পুষ্টিকর জিনিস দিন। আর যেগুলোকে বললাম আমি কথাগুলো, এই প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা পুষ্টি গুণ আছে, এই জন্যই বললাম। প্রত্যেকটা শুকনো ফলকে যেটা নেন, আপনি যদি ওই অঙ্কুরিত মুগ নেন, এগুলো কাঁচা হলুদ নেয়, প্রত্যেকটা আপনাকে যেটা দেবে ওই খালি পেটে, সেটা কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত এগোতে দেবে। একে বলে মাইক্রো নিউট্রিয়েন্ট। এটাকে এই ফুডগুলোকে খুব গুরুত্বপূর্ণ। পেট ভরা খাবার মানে পুষ্টি নয়। পেট ভরে খেলেই আপনার পুষ্টি হলো তা হবে না, তার কতগুলো শক্তির ব্যাপার আছে, সেগুলো সেই পুষ্টির একটা জিনিস দেবে। কিন্তু অনেক জিনিসগুলো যেগুলোকে আপনার টুকরো টুকরো করে বিভিন্ন জায়গা থেকে আনতে হয়, সেইগুলোকে আপনাকে সকালবেলার এই পুষ্টিগুলো দেবে। আর একটু ভাবে যেভাবেই হোক হাঁটা চলা, ব্যায়াম, প্রাণায়াম করতেই হবে। মানসিক যারা কাজ করেন সেগুলো করতেই হবে। সময় কোথায় পাবো না পাবো, সময় আপনাকে বের করতে হবে। আমি বলি ওসব ওই যুক্তিটা একেবারে অপযুক্তি, কারণ আমাদের বহু সময় করে এই যে সামনে রয়েছে, সব সময় আমরা দেখেই যাচ্ছি। সময় কে দিচ্ছে? কেন সময় দিচ্ছে না, আমি সময় বের করছি। তাহলে আমি কেন ওই জন্য 15-20 মিনিট একটু করবো না? একটু জোরে হাঁটি, একটু জোরে আমরা একটু কতগুলো শারীরিক কতগুলো কাজ করবো ওগুলো করি, কতগুলো সিঁড়ি বাড়ি, যদি হাঁটার সমস্যা আছে সিঁড়ি ওঠানামা করি, কিংবা সিঁড়িতে ওঠানামা করলাম। এইরকম ধরনের কয়েকটা জিনিসকে করে নিলাম। তার সাথে সাথে সেটা জলপানটা অবশ্যই গুরুত্বপূর্ণ।
কারণ সবসময়তে এখন যে জল খেতে হবে আমাদের, সেটাকে কিন্তু আমাদের অনেক পরিমাণে বাড়াতে হবে, এটা মনে রাখতে হবে। আর খাওয়ার সময়তে সবসময়তে আমরা বলি একটা কথা বলি, আপনারা খেয়াল রাখবেন, আমাদের প্রধান যে খাবার, সেই প্রধান খাবারগুলোর পেট ভরানো খাবার, শক্তি দেবে, সেই খাবারের সাথে সাথে এমন কতগুলো খাবারকে আমাদের খেতে হয়, যেমনি আমরা বলি ফল, ফল পেট ভরানোর জন্য নয়। ফল হচ্ছে আমাদের শরীরের যে জিনিসটাকে আপনার মানে একে বলে অ্যান্টিঅক্সিডেন্ট বলে একটা শব্দ আছে, যেটা আপনাকে রোগ থেকে বাঁচায়, সেইটা যদি ফলের প্রধান কাজ, সে কারণে আমরা লোকের বাড়িতে চলে যাচ্ছি মিষ্টি, আর কি হচ্ছে যখন আপনার অসুখ হচ্ছে তখন ফল নিয়ে হাজির হচ্ছে। আর অসুখটা তো হয়নি গেল, তখন ফল খাবো আমি, ফল খেয়ে ভালো হবে না তো অসুখটা, তখন তো চিকিৎসা করতে হবে। তাহলে উচিত হচ্ছে আপনি ওই মিষ্টির পরিবর্তে আগে ফল দিয়ে হাজির করুন। আমাদের এখানে প্রচুর রুগীরা কোনো কিছু অকেশন হোক বা না হোক, তারা এদের তাকে হাজির করে, বললাম যে ওইটা করবেন না, আর যারা একটু বুঝে গেছেন তারা ফল দিয়ে আসে, যে সবাইকে আমরা ফল দেবো, এইটাকে চেষ্টা করুন। কিন্তু সেটা খাওয়ার পরে কোনো মতেই খাবেন না। কেন খাবেন না? ফলটি পেটে, আপনি যেই কোনো ফলই খান দেখবেন 20 থেকে 25 মিনিট লাগে পেট থেকে খালি হতে, আর একটা প্রধান খাবার শরীর থেকে বেরোতে অন্তত 2-2.5-3 ঘন্টা লাগে। তাহলে যতক্ষণ পেট থেকে না বেরোচ্ছে তার কিন্তু কোনো খাবারের কোনো খাদ্য গুণ কাজে লাগবে না শরীরে। নানি হচ্ছে স্টমাক থেকে, স্টমাক হচ্ছে প্রথম একটা পাকস্থলী, থলি, তার কাজই হচ্ছে গ্রহণ করা, তারপরে সেটাকে সে কিছুটা কাজ করে পরেরটাতে পাঠাবে, সেইখানে গিয়ে সে ভাঙা করা হয়। এই বিজ্ঞানটুকু শেখার জন্য প্রচুর একটা বিরাট ডাক্তার হতে হয়। আমরা আমাদের যারা ক্লাস 10, ক্লাস 12 পাস ছেলে মেয়েদের আমরা এটাই শেখাই, প্রতিদিন শেখাচ্ছি, থিওরি শেখো তোমরা। এবং তোমরা এই জিনিসটাকে শিখে নাও যে ফলটাকে যত তাড়াতাড়ি খাও, কখন? যখন আমরা ফাঁক পাবো, কারণ সে বেশ আরাম করে আস্তে 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 যাবে এবং সেটা পুরো কাজে লাগে। যেই প্রধান খাবারের সঙ্গে মেলাবেন, সে বাচ্চারা ওই শীত একটা বাচ্চাকে নিয়ে যদি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যান, বাবা বাবা মা মা করতে থাকবে, আর আপনি কথা বলতে পারছেন। এইভাবে ফলকে যদি আপনি প্রধান খাবারের সঙ্গে যুক্ত করেন, সে নিজেও কিছু করতে পারবে না, আপনাকেও করতে পারবে। ফলে সেটাকে আপনি কিন্তু সবসময় দেখবেন, অনেক সময় যে খাবার পরে পেট ভার হয়ে যায়, বিভিন্ন রকম অসুবিধা হয়, এগুলো করবেন না। আর আরেকটি কথা সবসময় মনে রাখবেন, খাবার পরে কখনো ঠান্ডা জাতীয় কোনো জিনিসকে গ্রহণ করবেন। ঠান্ডা জিনিস হয় না, কারণ দেহের ভিতরে সমস্ত রক্তগুলো আমাদের কিন্তু পেটের মধ্যে এসে তখন হাজির হয়, যখন যে কাজ করি। এখন আমি বলছি, দাঁড়িয়ে আছি, আমার রক্তের একটা বড় অংশ ব্রেনে চলে যাচ্ছে, কথার জন্য আসছে, কারণ এগুলো দেহ ঠিক করে নেয়, আমি এই কাজ করব, এই কাজের জন্য যেখানে যেখানে রক্ত দরকার সেখানে সে পাঠিয়ে দেবে। খাবার সময় হলে তখন রক্ত বেশি চলে আসবে পেটে, সেই সময়তে যদি আপনি রক্ত মানে গরম হওয়া, তাকে আপনি ঠান্ডা করছেন, করলে কি হবে? সে কাজ করতে পারবে না ভালোভাবে, আপনার খাওয়ার হজম হবে না। সে কারণে যারা বহুজনই ভাবেন খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আইসক্রিম মারাত্মক জিনিস, ভালো জিনিস অন্য সময় খান, খাওয়ার সময় খাবেন। এই যে বিষয়গুলোকে, কতগুলো জিনিসকে মনে রাখুন, এবং খিদে না পেলে খাবেন না। ঘড়ি ও ধরে কখনো খেতে নেই, খিদে না পেলে খাবেন। আমাদের এইটুকু কত জিনিসকে মনে রাখুন, কত জিনিসকে আপনারা শেখার চেষ্টা করুন। আমরা শেখাচ্ছি আপনাদের ঘরে, ছেলে মেয়েদের পাঠান, এবং আমরা এই সব জিনিসগুলো তাদের শিক্ষিত করে, দেখবেন আপনার বাড়িতেই সে আমাদের একজন প্রতিনিধি তৈরি হয়ে যাবে, এবং তাতে আপনাদের যে চাষের যে কাজকর্মগুলোর নীতিগুলো বুঝতেও অনেক সুবিধা হয়। সবাইকে ধন্যবাদ। তার জন্য সরি। তো অনেক কঠিন নিদান দিলেন, আমি তখন ভাবতে পারছিলাম সকালবেলা চা না খেয়ে কি করে চলবে, কঠিন ব্যাপার। কিন্তু যাই হোক, আমাদের সময় শেষ হয়ে গেল। তো প্যানেলিস্ট যারা ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন লাঞ্চ ব্রেকে যারা লাগাবো। হ্যাঁ, আচ্ছা, না নির্মাণ লাগাবো লাঞ্চ ব্রেকের পরে
লাগিয়ে দেওয়া উচিত না? কৃষকদের কুমির মারি দিতে হবে। আচ্ছা, ঠিক লাঞ্চ আছে। ব্রেকের পরে এসব। হ্যাঁ, তো আমাদের প্যানেল ডিসকাশনটা এখানে শেষ হলো। এবারে সকালের সেশন আস্তে আস্তে শেষ হবে। এবার অযোধ্যা দিই। অনেক ধন্যবাদ অংশমান এবং যারা প্যানেলিস্ট এসেছেন আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আমরা। নিশ্চয়ই শিখেছি তো? আমরা আমাদের পথ চলা কালকে থেকে কি দিয়ে শুরু করব তবে বোঝা যাবে। ছাত্র বলছে আমরা মুখ করাই। ঠিক ঠিক সবই করা যাবে, যেটা বলেছে সব সময় মতো পরিমিত বিষয়ে এগুলো সব বিষয়টা মাথায় রাখতে হবে। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, প্রকৃতি আমাদের বুঝিয়ে দিচ্ছে। তাহলে এবার আমরা গতকাল থেকে যে একটা বিরাট আলোচনা, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকেও সকাল থেকে যে সমস্ত আলোচনা শুনলাম, তো সেই পুরো জিনিসটাকে সাম আপ করার জন্য আমি আমাদের সুস্থায়ী কৃষি পরিবারের অভিভাবক এবং দীর্ঘদিন উনি কৃষির এই বিষয়ের সঙ্গে যুক্ত আমাদের পরামর্শ দেন আমাদের অভিভাবক সুনেন্দু দাকে, সুনেন্দু বসু মহাশয়কে এটা সাম আপ করতে অনুরোধ করছি। আপনি যদি এবার আমাদেরকে নিদান দেন। আমি একটু বসেই বলছি। আচ্ছা, সময়টা অত্যন্ত কঠিন। আমরা যে বিষয়টা নিয়েছি সেটাও খুব কঠিন, খুব সহজ নয়। আমাদের চেষ্টাটা থাকছে কঠিন বিষয়গুলোকে কি করে সহজ করে নিতে পারি। কঠিন বিষয়কে সহজ করে দেয় আমাদের সংস্কৃতি। এই এত বক্তৃতা, একটা ছোট নাটক যদি এর মধ্যে করা যায় এসব নিয়ে, তাহলে সেটা অনেক মানুষকে অনেক কিছু খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারে। ঠিক কাল থেকে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে এবং আপনারা যারা শুনছেন, আলোচনা হয়েছে কৃষি ও মহিলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সব থেকে বড় বিষয় হচ্ছে মহিলাদের মর্যাদা, তাদের শ্রমের মর্যাদা, এবং তারা ছাড়া যে খাদ্য মুখে জুটবে না, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শুনছিলাম কালকে যে মহিলারা চাষ করে লাভ করছেন কিনা। আমাদের বিষয়টা দেখা উচিত যে মহিলারা চাষ করে ভালোভাবে তার পরিবারটাকে নিয়ে বাঁচছেন কিনা মর্যাদার সাথে। এইটা হচ্ছে প্রধান প্রশ্ন। তার কতটা লাভ হলো, কতটা লোকসান হলো, এই হিসেবে আমরা পেরে উঠব না। আর লাভ এবং লোকসান, এই ধারণাটা হচ্ছে, দেখবেন একটু বাদেই আসবে খাদ্য ব্যবসা, ওষুধ ব্যবসা। এটা পৃথিবীর সব থেকে দুটো খারাপ ব্যবসা। মানে এত খারাপ ব্যবসা আর কিছু হয় না। এবং তার সাথে যুক্ত হচ্ছে কৃষি এবং আমাদের শরীর। এসব আলোচনা এখানে হয়েছে। যে আলোচনা হয়েছে তার মধ্যে আরেকটি বিষয় ছিল জৈব চাষ কি লাভজনক। আচ্ছা, একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসবে, প্রশ্নটা আমরা এইভাবে করছি কেন? প্রশ্নটা আমাদের এইভাবে করা উচিত, আমরা জৈব চাষ করবো কেন? জৈব চাষ লাভজনক কিনা এইটা আমাদের বিপথে নিয়ে যাবে। একটা ব্যবসায়ী মন গড়ে উঠবে, আর ব্যবসায়ী মন লোভ এবং লাভ তার দ্বারা পরিচালিত হয়। মনটাকে যদি আমরা ঠিক করতে পারি, ঠিক পদ্ধতি গ্রহণ করি, তাহলে আমার তো লাভ হবেই। জৈব খাদ্য ঠিক মতো যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের রোগ ব্যাধি কমবে। রোগ ব্যাধি কমলে আমরা ওষুধের পিছনে যে টাকা ব্যয় করি,
বেহিসাবি, সেইটা ব্যয় করতে হবে না, বা অত্যন্ত কম ব্যয় করলে চলবে। তার ফলে তো আমার লাভ হলো, আমি যদি ঠিকমতো গরুর ব্যবহার করি, তাহলে গরুর খাবার ঠিকমতো দিতে পারি, সবুজ খাবার, তাহলে আমার শরীরের যা প্রয়োজন তার অনেকটাই আমি পাব, স্বাস্থ্যটাকে আমি সুন্দর করতে পারব। একটা ঘৃণা ভরা প্রচার, এখন কি আর গরু চলে? সব গরু বিক্রি করে দেয়। এই যে একটা মহা সর্বনাশ হয়েছে, সেটাও হচ্ছে এই লাভ অলাভ এই নিয়ে চিন্তা করতে করতে। গরুরা তো মাঠের ঘাস খেত, চারণ ভূমি ছিল, সেই জমিগুলোকে সব দখল করে বড় বড় বিল্ডিং যদি হয়, তাহলে গরুদের ঘাস খাবার জায়গা কোথায় থাকবে? আমরাই যা যা দরকার সেগুলো আমরাই নষ্ট করছি এক এক করে। ঠিক এইরকম দেখুন, আরেকটি বিষয় আলোচনা হয়েছে, সমন্বিত কীট ম্যানেজমেন্ট, অর্থাৎ যত ধরনের পোকা আছে, আইপিএম বলে ইংরেজিতে, সেই পোকাগুলোকে সমন্বিত ভাবে কি করে ম্যানেজ করব। আচ্ছা, পোকামাকড় ম্যানেজ করার তুমি কে তোমাকে এই অধিকার দিয়েছে? পোকাদের সাথে কি তোমার কোনো আলোচনা হয়েছে যে আমরা তোমাকে তোমার হাতে আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা আমাদের ম্যানেজ করো? সে দায়িত্ব দেয়নি তো। এখানেই আসছে প্রকৃতির গুরুত্ব। আমাদের প্রকৃতি, পরিবেশ, জল, বায়ু থেকে শুরু করে যা যা আছে, মাটি, আমরা যে প্রকৃতির অংশ, এই বিষয়টা আলোচনায় এসছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রকৃতির মাথার উপর যদি চড়তে চাই, তাহলে যা যা ঘটছে এখন সেগুলো ঘটতে চাই। তো স্বাভাবিকভাবেই এই সমন্বিত কীট ম্যানেজমেন্টের যে ধারণা, আইপিএম যাকে বলে, এটা এলো অনেকটা বলতে পারেন যে জৈব ও অজৈব তার মিশ্রণটা চালিয়ে যাও, একটাতে এসো না, কোনো একটাতে এসো না, দুটোকে মিশিয়ে রাখো, তাহলেই আইপিএম কার্যকর হবে। এটা যা শেখানো হয়, ভিত্তিটাই ভুল। আমাদের পোকামাকড় স্বাভাবিক থাকবে, আসবে, যাবে, ফসল তারা কিছু খাবে, এটা তাদের অধিকার, এই অধিকারটা তাদের দিতে হবে। কিন্তু সব ফসল যদি যখন তারা খেয়ে নেবে, এরকম অবস্থায় যদি যায়, তখন নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণটা তার অনেকগুলি প্রাকৃতিক নিয়ম আছে, সেই নিয়মগুলোকে যদি আমরা, তার কারণ পোকা কখন এলো, একেবারে যখন এসে পড়লো, একেবারে বঙ্গপালটা শেষ করে দিচ্ছে, আমি তখন পোকা নিয়ে চিন্তা করছি, এইটা করলে হবে না। এই চিন্তাটা আমার আগে থেকেই থাকা দরকার। একটা মাঠে পোকা কোথা থেকে আসে, কোথা থেকে ঢোকে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা থাকা দরকার। একটা মাঠ পরিকল্পনা সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে চাষ করছি, সেই চাষের একটা সুপরিকল্পনা। ধরুন আপনার ক্ষেত, সেই ক্ষেতের চারপাশে কোনো বড় গাছ নেই, মাঝারি গাছ নেই, ছোট গাছ নেই, আরে গাছ গাছালি, লতা গুল্ম, বড় বৃক্ষ, এসব নিয়েই তো প্রকৃতি। আমি চাষের মাঠ থেকে এসব দেওয়া করে দিলাম। আগে বড় বড় মাঠগুলোতে একটা করে ছোট পুকুর থাকতো, বা একটু বড় পুকুর থাকতো, তার চারপাশে বড় বড় গাছ থাকতো।
চাষিরা রোদে জলে কাজ করে সেই পুকুরের পাশে গিয়ে গাছের ছায়ায় তারা একটু শান্তি পেত, শরীরটাকে ঠান্ডা করতে পারত এবং দুপুরের খাবারটা সেখানে বসে খেত। পান্তার কথা আসছিল, পান্তা শরীরকে ঠান্ডা রাখে। তো কালকে একটা গান শুনছিলাম, সংস্কৃতির মধ্যে দিয়ে কি হয়, গানের মাধ্যমে বোঝাচ্ছিলেন যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, স্ত্রী প্রেমটা এরকমই যে তিনি বলছেন যে আমার স্বামীটা অনেকক্ষণ ধরে রোদে জলে কাজ করছে, তাকে একটু পান্তা ভাত দিয়ে আসে যাতে তার শরীরটা ঠান্ডা হয়। এই যে প্রেম, এই প্রেমের কোন তুলনা হয় না। সে যদি এখন ভাবতো যে একটা পিস্তা কাউকে কিনে আনতে বলি বা ম্যাকডোনাল্ডস এর একটা কিছু কিনে আনতে বলি, সেইটা প্রেম হতো না, সেটা ওই মানুষটাকে ধ্বংস করে দিত। আমরা পারছি না ছেলে মেয়েদের এইসব দোকানের খাবার না খাওয়ানোর জন্য, কারণ আমরাও খেতে ভালোবাসি, আমরা খাই, তার থেকেই তো ছেলে মেয়েরা শিখেছে। আর শিখেছে কোথা থেকে? টিভির পর্দা থেকে। সারাক্ষণ বিজ্ঞাপন হচ্ছে, এর থেকে ভালো খাবার আর হয় না। ঢেকি ছাটা চাল, তার বিজ্ঞাপন কোনোদিন দেখেছেন? আগামী দিনে আসবে, আমাদের প্রচার যত বাড়বে তত ঢেকি ছাটা চাল তার নামে। ধরুন চায়ের লিগারে এমনি যদি চাল আপনি ডুবিয়ে দিয়ে ফোটান, তাহলে যে ভাতটা বেরোবে সেই ভাতটা কিন্তু লাল ভাত, রেড রাইস বলে চালিয়ে দেওয়া হবে। একটু ভালো করে পরীক্ষা করে দেখবেন আমার কথা হয় কিনা। ফুটন্ত চায়ের লিগারে 1 কাপ চাল দিয়ে দিই, যথাযথ ভাবে সেটা ভাত যেরকম হয় সেরকম ভাবে ফোটা, তার ফোটার রংটা লাল হয় কিনা দেখবেন। তো এইরকম ভাবেই খাদ্য নিয়ে যে আলোচনা হলো, এই আলোচনা ভয়ঙ্কর আলোচনা, অর্থাৎ যেটা আমাদের বাঁচা মরার সমস্যা। আমরা তর্ক করতে থাকি, কোন বিস্কুটটা ভালো, কোন বিস্কুটটা খারাপ। কোম্পানি তো সারাক্ষণ বিস্কুটের ইয়ে চলছে, তার কারণ ওইটা ওদের বিক্রি করতেই হবে। ডায়াবেটিস হয়েছে তো ক্রিম কেকার খাও। আরে বাবা, ক্রিম কেকারের মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হচ্ছে ময়দা। ময়দাটা কোনো প্রাকৃতিক উপায়ে তৈরি হয় না, ময়দা কখনো জৈব হয় না। তো স্বাভাবিকভাবে এই সমস্ত যে আলোচনা হয়েছে, কালকে মাটির স্বাস্থ্যের উপরে আলোচনা হয়েছে। আমাদের কৃষ্ণেন্দু বাবু আলোচনা করেছেন কালকে। মাটির স্বাস্থ্যের ব্যাপার হচ্ছে, আমি যেমন আমার স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দেব, যদিও দিই না, মাটির স্বাস্থ্যের ব্যাপারে আমাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু শুধু মাটির স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দেব আর আমি যা খুশি খাবো, এটাতেও এই দুটোকে মেলাতে হবে। যে মাটির স্বাস্থ্যটা ভালো থাকলে, মাটির কোষগুলো যদি ভালো থাকে, সেখানে যদি জল হাওয়া ঠিক মতো যাতায়াত করতে পারে, ঠিক মতো সময়ে, ঠিক মতো ভাবে, ঠিক পরিমাণে, ঠিক সেরকমই আমার দেহের যে কোষগুলো আছে, সেই কোষগুলোকে কখন উজ্জীবিত করতে হবে, কখন সেই কোষগুলোকে খানিকটা বলা যেতে পারে একটু ডাউন অবস্থায় রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো, এগুলো তো ডাক্তাররা বলবেন, ডাক্তাররা জানেন। আমাদের বিষয়টা হচ্ছে এইটা যে আসুন এই সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় করি। আলোচনার বিষয় করলে কি হলো, কাল থেকে অনেকেই হয়তো ভাবছে, বাবা এত সব বিষয় জানতে হবে, এত সব বিষয় যদি শিখি
তার থেকে তো মাথায় কিছু ঢুকছেই না, কিন্তু এরা কি বলে যাচ্ছে একের পর এক, তার কারণ আমরা বিশ্রাম দিই। আলোচনার বিষয়টা হচ্ছে এমনই যে গভীর আলোচনা যখন হয় তখন অনেকটা বিশ্রাম দিতে হয়। যে আলোচনাটা হলো সেটা মাথার মধ্যে যাতে থাকে, তারপরে আরেকটা আলোচনা চলে এলে আগেরটা খালি হয়ে যায়, পুরোটা থাকে না। তারপরে হচ্ছে আমাদের মতো লোকেরা আমরা যা জানি সেটা পুরোটা বলছে, তার ফলে আমাদের কি অসুবিধা হয়? অসুবিধা হয় ধান ভাঙতে শিবের গীত হয়। এইটা যারা এখানে বসেন এবং শোনেন, আমি কি জানি সেটা তো তারা জানতে আসেননি, তারা কিছু জিনিস জানতে এসছে, আমার সেইটা জানানো উচিত। এই বিষয়টা যতদিন আমরা স্পষ্ট করতে পারবো ততদিন এটা ভালো হবে। আমি আজকে এখান থেকে লাইভ প্রোগ্রাম শুনছিলাম দেশি বীজ নিয়ে অর্ধেন্দ্রবাবুর আলোচনা। তো অর্ধেন্দ্রবাবুর আলোচনা উনি আরো 2 ঘন্টা আলোচনা করতে পারতেন। উনি যে আলোচনাটা করলেন সেটা শুধু বীজের উপর সীমাবদ্ধ থাকলো না, থাকার কথাও না। তিনি মাটি জল থেকে শুরু করে আগাছা এবং আরো নানা রকম বিষয়ে, ধানের তুষ, আমাদের রান্না করার যে গ্যাস ব্যবহার করি তার পরিবর্তে আমরা কি করতে পারি শুরু করে বহু বিষয়ে তিনি আলোচনা করেছেন। এর এক একটা বিষয়ে এক এক দিন ট্রেনিং এর বিষয়। আজকে ধরুন আমি গ্যাস ব্যবহার করব না, তুষ দিয়ে রান্না করব, এই কথাটা বললে কারো মাথায় সেটা গ্রহণযোগ্য বলে ঢুকবে না। আগে তো হতো এগুলো, আমরা দেখেছি যে তুষ জ্বালিয়ে মায়েরা গর্ভবতী হওয়ার পর, বাচ্চা হওয়ার পর সারা দিন রাত সেই তুষ জ্বালিয়ে শীতের দিনে বাচ্চাদের সেক দিতে, সারাদিন, যাতে ঠান্ডাটায় বাচ্চাটা কাবু না হয়ে পড়ে। ধান সেদ্ধ যখন করতেন তখন ওই তুষ উনুনের যে গর্তটা থাকতো তার মধ্যে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিতেন, যাতে একদিকে কাঠ পাতা দিচ্ছেন আবার তুষও দিচ্ছেন। এই তুষ আমরা হারিয়ে ফেলেছি। তুষ হারিয়ে ফেলেছি কেন? রাইস ব্র্যান্ড অয়েলের জন্য। যে কোম্পানিরা রাইস ব্র্যান্ড অয়েল বিক্রি করছেন, এখানে যদি কেউ খুঁজতে আসেন তাকে বলবেন যে রাইস ব্র্যান্ড অয়েল আমরা বিক্রি করব না। তার প্রধান কারণ হচ্ছে যে ওই যে ব্র্যান্ডটা যেটা থেকে হচ্ছে তেলটা, সেটাই হচ্ছে আমার আসল খাদ্য গুণ, চালের খাদ্য গুণ। সেইটাকে শেষ করে দিয়ে আমরা একটা তেল বানিয়ে ফেললাম। এর জন্য কত যন্ত্রপাতি এলো, কত প্রচার হলো, কোটি কোটি টাকার প্রচার। রাইস ব্র্যান্ড অয়েল যদি স্বাস্থ্যের পক্ষে ভালো হতো তাহলে হার্টের রোগ এত হচ্ছে কেন? রাইস ব্র্যান্ড অয়েলের বিজ্ঞাপন যিনি করতেন তার হার্টের অপারেশন করাতে হলো কেন? এই সমস্ত তিনিও নিশ্চয়ই চিন্তা করছেন যে না ঠিক আছে, আমি তো পয়সার জন্য করেছি, কিন্তু তার যা পয়সা পেয়েছে তার অনেকটাই তার খরচ হয়ে গেল। তো এই সব দিক থেকে দেখুন এখানে প্রচুর ভালো আলোচনা হয়েছে। আগামী দিনে এই আলোচনা আমরা আরো করব। আমরা আমাদের আলোচনা করাটা সার্থক তখন যখন আপনারা আসবেন। আপনারা আসলে আলোচনাগুলো করে লাভ হয়। আর একটা বিষয় যেটা
সেটা হচ্ছে, দেখুন আমি দুটি কথা বলতেছি। একটা হচ্ছে যে আমরা কখনো কখনো বলতে বলতে এমন জায়গায় চলে যাই যেটা ঠিক না। যেমন ধরুন, যদি আমরা বলি বই পড়ে কিছু শেখা যায় না, এটা আমরা একটা এক্সট্রিমে চলে গেলাম, ঠিক না কথাটা। এটা বলতে পারা যায় বই পড়ে সবকিছু শেখা যায় না, বইয়ের মধ্যে সবকিছু থাকে না। চোখ মানুষের দৃষ্টিশক্তি এবং বাস্তব যা কিছু আছে, এই দেখে দেখে মানুষ অনেক কিছু শেখে, থেকে থেকে মানুষ অনেক কিছু শেখে, আবার বই পড়েও মানুষ অনেক কিছু শেখে। এই সামগ্রিকতায় আমরা ইন্টিগ্রেটেড এগ্রিকালচারের কথা বলবো, তাহলে জ্ঞানটাকেও এই ইন্টিগ্রেটেড প্রসেসে আমাদের বুঝতে হবে যে কিভাবে জ্ঞানটা আয়ত্ত হয়। ঠিক সেরকমই যদি আমরা বলি যে বিজ্ঞানীরা কিছু জানে না, সেটাও ভুল হবে। বিজ্ঞানীরা কিছু না কিছু তো জানেনি, তার মধ্যে একটা বড় অংশ ভুল জানে, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো তারা ভালো জানে। আমাদের মধ্যে তো বিজ্ঞানীরা আসছেন, যারা বিজ্ঞানটা পড়েছেন, সবাই এসে আলোচনা করবেন না। যে আলোচনাটা আজকে প্রশান্ত বাবু করলেন, সবাই করবেন না সেই আলোচনা, কিন্তু তারা কিছু জানেন না বললে আমাদের দিক থেকে ভুল হবে। তারা ভুল জিনিস জানেন এবং ভুল শেখাচ্ছেন, এইটা আমরা অবশ্যই বলব। তাহলে তো প্রতি বছর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যতজন কৃষিবিদ বেরোচ্ছেন, তারা গোটা পশ্চিমবঙ্গটাকে পাল্টে দিতে পারে। তারা পারছেন না কেন? আমি লিখেছি, পাশ করে এসছে, সে জানে না মাটি পরীক্ষার মাটিটা কোথা থেকে কাটতে হয়, কিভাবে কাটতে হয়, এবং সেটা কাটার পর শুকোতে হয় কেন, প্লাস্টিকের প্যাকেটে সেটা রাখতে হয় কেন, সত্যিই জানে না। তারা তাদের অধস্তর দিয়ে সেই কাজ করে, যারা এই বিষয়ে খানিকটা ট্রেনিং নিয়ে এসেছে। সে এইটা বলে দিতে পারবে, এই পোকা লেগেছে, তাহলে এই বিষটা ওই দোকানে পাওয়া যায়, নিয়ে আয়, লাগিয়ে দে, বিনা পয়সায় দিয়ে দিচ্ছি। চাপার সারটা বিনা পয়সায় নিয়ে যায়। কিন্তু সে কখনোই জৈব সার তৈরি করতেও জানে না, জৈব সার ভালো কোথায় হয় তাও জানে না। কিন্তু সে প্রশ্ন করতে জানে যে, আচ্ছা তুমি যেটাকে জৈব সার বলছো সেটা কি আসল? সেটা তো নকলও হতে পারে। এবার চাষির তো এই ক্ষমতা নেই যে সঙ্গে সঙ্গে সে প্রশ্ন করবে, তুমি পরীক্ষা করে বলে দিচ্ছ যে এই ধানটা খুব ভালো, তুমি কোথায় পরীক্ষা করলে, আর সেটা কটা মাঠে চাষ করলে, ওটা কিভাবে তুমি এই সিদ্ধান্তে পৌঁছবে, আর ওই ধানটায় যে চালটা হবে সেটা খেয়ে মানুষের কি হবে? এই প্রশ্নগুলো আসছে না। তো আমাদের এখান থেকে চাষিদের সাথে কৃষি দপ্তরের সরাসরি যোগাযোগ থাকে বহু সময়। এই আলোচনাগুলোর পর থেকে ওই অফিসারগুলোকে ধরতে হবে, তোমরা এসে দেখো আমরা কি করে চাষ করছি, তোমাদেরও কিছু শেখার আছে। এই জিনিসটা যখন বাড়তে থাকবে তখনই ওরাও বুঝবে কিছু ভালো অফিসার আছে, কিছু ভালো অফিসার আগামী দিনে আমরা পাবো। যাই হোক, আজকে শেষের যে আলোচনাটা হলো, এক কথায় মাঠ থেকে রান্না করা, এটাই হচ্ছে মূল ধারণা। আসলে এই ধারণাটা হচ্ছে
একটা দার্শনিক ধারণা যে আমরা কোথায় আছি, কিভাবে আছি, কোথায় যাব, কিভাবে যেতে চাই। এই ছোট্ট কথাটার মধ্যে এতগুলো বিষয় আছে। গোটা জৈব ব্যবস্থাটাকে যদি আমরা এই দার্শনিক জায়গা থেকে দেখতে পাই, দর্শন সকলের মধ্যেই আছে। দর্শন মানে হচ্ছে কিভাবে আমি দেখছি, কিভাবে আমি বুঝছি। তাহলে জৈব কাজ, তার মধ্যে দর্শন থাকবে না, এটা হতে পারে। এই প্রকৃতি, প্রাকৃতিক নিয়ম, বিশ্ব ব্রহ্মাণ্ড, সে একটা নিয়মে চলে। আর আমি যদি সেখানে কোনো ব্যতিক্রম ঘটাতে যাই, তাহলে সে সেটাকে অ্যালাউ করবে না, মেনে নেবে না, বিদ্রোহ করবে তার মতো। আজকে সুন্দরবনকে বাঁচাতে গেলে যে গুল্ম জাতীয় যে সমস্ত গাছপালা লাগানোর কথা, সেগুলো লাগাতেই হবে। এগুলো ছাড়া ওই ঝড় আটকানো যাবে না, এবং তার নানা স্তরীয় কাজ করতে হবে। আচ্ছা, এরকম যদি হয় যে একদল মানুষ আছে যাদের জমিটা লবণাক্ত হয়ে গেছে, কিন্তু হয় অম্ল জাতীয় জমি হয়ে যায়, লবণাক্ত জমি হয়ে যায়, তার জন্য সবসময় যে সমুদ্র লাগে, ঝড় লাগে, টর্নেডো লাগে না, তাহলে সেই জমিতে কি কিছু চাষ হবে না? তাহলে সেই জমিতে কি কি চাষ হতে পারে, সেগুলো আমাদের জানতে হবে। সেইভাবে আমাদের গোটা বিষয়গুলোকে দেখতে হবে। দেখুন, এই সুন্দরবনে আয়লার পরে আমরা যখন গেছি, আমরা দেখেছি প্রায় গোড়ালি পর্যন্ত সাদা হয়ে আছে জমি। চাষিরা ভাবছে কি করবে, তার মধ্যে কেউ কেউ সাহস করে তুলো চাষ করবে, এবং তাতে কোথাও কোথাও সাফল্য। এইরকম কোথায় কি হয়, কি হতে পারে, সেটা সম্পর্কে আমাদেরও একটা জ্ঞান থাকা উচিত, যে জ্ঞানটা পুরুষানুক্রমে আমরা পেয়েছি। এই পুরুষানুক্রমে পাওয়া জ্ঞান, এটাও একটা জ্ঞান। তার মানে এইটা যে বুড়োরা কিছু জানে না, এই উপলব্ধিটা ফেলে দিতে হবে। বুড়োরা আমার মতো সবটা নাও জানতে পারে, আধুনিক সবকিছু, কিন্তু বুড়োরাও কিছু জানে। এই জ্ঞানের এই যে পরপর পরপর তার যে বিকাশ, ইতিহাস এইটা, নাহলে তো আমরা জঙ্গলে পড়ে থাকতাম, সুন্দরবনে আর মানুষ বাস করতে পারত না, জঙ্গলই থাকত। মানুষ তো সাহস করে সেখানে বসতি স্থাপন করেছে, চাপে হোক, যেভাবে হোক, বাধ্য হয়ে হোক। তো যাই হোক, আমাদের এই আলোচনাগুলো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে হয়েছে। আমরা চাইব সবাই মিলে যে জৈব হাটটাকে প্রকৃত একটা জৈব বিক্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে, এবং সেখানে কোনো ধরনের কোনো ছেলে খেলা আমরা করব না, এইটাকে মাথায় রাখতে। দ্বিতীয় হচ্ছে, এই অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করতে হবে। অনেকে এসছেন, আমি দেখলাম, কালকেও এসছিলেন বেশ কিছু মানুষ। তাদের সাথে যোগাযোগগুলো করে এখানকার যে আবাসনগুলো আছে, বিষয়টা এরকম না যে ওদের ভালো রেখে আমাদের লাভ, ওদের ভালো রেখে আমাদের লাভ আছে, এইটা ভাবতে হবে। কেন তারা প্রচার করবেন এবং এই জৈব হাটটা সম্পর্কে বলবেন, বলছেন, ওকে
আলোচনায় এটা উঠে এসছে, শরীরটা একটা হাসপাতাল। আচ্ছা, এই কথাটা তাৎপর্য খুব গভীর। হাসপাতালে কি হয়? রোগ নিরাময় হয়। তাহলে শরীরটা যদি হাসপাতাল হয়, তাহলে তাকে এমন ভাবে কাজে লাগাতে হবে যাতে বেশ কিছু রোগ শরীরের মধ্যে ঠিক হয়ে যায়। যাই হোক, আমি আমার আলোচনা বাড়াবো না, শুধু এইটুকু এক লাইন বলেছিলাম, সেটাকে আরেকটু বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে আমরা খাদ্য ব্যবসা, ওষুধ ব্যবসা, সার ব্যবসা, কীটনাশক ব্যবসা, এইটাকে আমরা ভালো করে মন দিই। তার কারণ এর কেন্দ্রটা অন্য দেশে আছে, বড় বড় দেশগুলোতে। তারা এর জন্য প্রচুর টাকা যেমন খরচ করে, তাদের এজেন্ট তৈরি করে চাকরি। আবার তারা বহু মানুষকে বলে, ঠিক আছে এটার ক্ষতি হচ্ছে, তাহলে তোমরা কিছু দেখো, কিছু করতে পারো কিনা, বলে কিছু ডোনেশনও দেয়। এইরকম যে গোটা পৃথিবীটা, এই পৃথিবীটাতে চাষিকে স্বনির্ভর করতে হবে। জৈব চাষ মানে চাষি স্বনির্ভর, তার সব জিনিস তাই সে তৈরি করে দেবে। এই জায়গাটা যেদিন হবে, সেদিন ওদের বাজারটা আমরা শেষ করে দিতে পারব। আমাদের নিজেদের বাজার আলাদাভাবে গড়ে উঠবে। বিশ্বাসযোগ্য যে সার তৈরি করবে, মানুষ জানবে যে এই চাষিটাও ভালো সার তৈরি করে, তাহলে তার কাছ থেকে সার নেওয়া হবে, নেবে মানুষ, কিনেই নেবে। কেন? কর্ম বিভাজন বিকাশের একটা নিয়ম। তাহলে আমরা যেখান থেকে শুরু করব, সেখানেই চিরকাল আটকে থাকবো না। সেখান থেকে আমরাও একটা নতুন অর্থনীতি গড়ে তুলতে পারবো, নতুন একটা সমাজনীতি গড়ে তুলতে পারবো। এই অর্থনীতি এবং সমাজনীতি আমাদের অনেক দূরে দিয়ে দেবে। আমি শেষ করবো একটা কথা বলে, প্রকৃতিকে চিনুন, নিজেকে জানুন, প্রকৃতির সাথে বন্ধুত্ব করুন এবং প্রাকৃতিক উপায়ে যা যা সমাধান করা যায় সেই সমাধানের জন্য চেষ্টা করুন। ধন্যবাদ, নমস্কার। প্রকৃতি সংরক্ষণের কর্মী হিসেবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে জৈব মাটি নিয়ে তুমি কি করো। আমার মনে হয় তারা আজকে জবাব পাবে যে আমরা যা বুঝলাম, যা নিদান নিলাম, যে জৈব চাষ একটা দর্শন এবং একটা যাপন, এবং প্রকৃতি মানুষ ইস্যু সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের এই যাপন চলুক, আলোচনা চলুক। আমরা সবাই যেন ভালো থাকি। নিজে খাওয়া দাওয়ার ফুড কোর্ট রয়েছে, জৈব খাবার খান, গান বাজনা হবে, ভালোভাবে নিজের সুস্থ জীবন আরো এগিয়ে নিয়ে যান জৈব যাপনের মধ্য দিয়ে। দেখা হবে আবার। টাকা দিয়েছো তো জানালো। অনেক ধন্যবাদ সবাইকে।